করি যে ইভালুয়েশন মানে প্রথম স্টেশন যেটা স্টেশন 1 যেটা এমার্জেন্সি ইভালুয়েশন, সেখানে এমার্জেন্সি ইভালুয়েশন এবং এমার্জেন্সি ম্যানেজমেন্ট এই দুইটা জিনিসে মানে বিসিপিএস এর ইনস্ট্রাকশন হচ্ছে সবগুলি জায়গায় ডোমেন ক্রস মিক্সিং আমরা সাধারণত করি না। তো এমার্জেন্সি ইভালুয়েশন আমাদের কি কি ডোমেন আছে, আমি যদি বামে একটু দেখি, আমার কার্সারটা মনে হয় দেখা যায় না, আমি একটু কার্সারটা একটু বের করি, সরি পয়েন্টারটা। যাচ্ছে আমি দেখতে পাচ্ছ তুমি দেখতে এখানে পয়েন্টারটা আসার কথা না। আচ্ছা আমার কি কার্সারটা দেখা যায়? জি ম্যাডাম দেখা ও যাচ্ছে। আচ্ছা, আমি কার্সার দেখাইলে দেখা হবে, যাচ্ছে মানে তাহলে হবে। আচ্ছা তাহলে আমরা যেটা এমার্জেন্সি ইভালুয়েশন আমরা কি চাই, প্রথমে একটা সিনারিও দেয়া থাকে, যারা আগে পরীক্ষা দিয়েছে জানে, আমার ধারণা সবাই জানে, কোনো না কোনো ফরম্যাটে স্টুডেন্টরা জানতেই পারে যে প্রথমে একটা সিনারিও দেয়া থাকে। এখন একটা জিনিস আমি শুরুতে একটু বলে রাখি যে সিনারিওটা না আমরা কখনো বাইরে দিই না। যেমন কিছু কিছু পরীক্ষায় আছে যে বাইরে সিনারিওটা দেয়া থাকে, স্টুডেন্ট আগে সিনারিওটা দেখে তারপরে পরীক্ষাতে বসতে পারে। তো আমাদের এখন পর্যন্ত যে ফরম্যাটে আমরা পরীক্ষা নিই, সিনারিওটা পরীক্ষার্থে ঢোকার আগে স্টুডেন্ট সিনারিওটা পড়ে প্রস্তুতি নিয়ে আসবে, এটা এখন পর্যন্ত করি নাই আমরা। তাহলে কি থাকবে যে শুরুতে একটা ল্যামিনেশন করে আমরা একটা সিনারিও দিয়ে দিই, তাহলে স্টুডেন্টের কাজ হবে এসে একটা সিনারিওটা দেখা। তাহলে স্টুডেন্ট যখন জানবে যে আমি ইমার্জেন্সি ইভালুয়েশনে আসছি, ওর মাথায় থাকবে যে আমাকে পিওরলি ইভালুয়েশনের উপর কোশ্চেন গুলি করা হবে, তার মানে কি আমি ম্যানেজমেন্ট পর্যন্ত আমি যাব না। আমরা জানি যে ইভালুয়েশন কিসের কিসের উপর হয়, তাহলে হিস্ট্রি রিলেটেড কিছু কোশ্চেন থাকবে, আমি এখানে দেখি তাহলে ইভালুয়েশনে হিস্ট্রি থাকবে, তাহলে আমাকে ওই সিনারিওটার পরে বলতে পারে যে পেশেন্টের পার্টেনিং কি কি হিস্ট্রি নিবে। তারপর দ্বিতীয় কি থাকবে, দ্বিতীয় থাকবে হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। তাহলে প্রথম প্রশ্নটা সিনারিও বেসড করলো, দ্বিতীয় হচ্ছে সিনারিওর পরে আমাকে প্রথম কোশ্চেন করলো হয়তো বা যে এই রুগীর এই রিলেটেড কি কি তুমি হিস্ট্রি নিতে চাও। তাহলে আমার দ্বিতীয় কোশ্চেন থাকবে ফিজিক্যাল এক্সামিনেশন, যে ফিজিক্যাল এক্সামিনেশনে এই পেশেন্টের কি কি ফাইন্ডিংস তুমি এক্সপেক্ট করো। তারপর তৃতীয় কি থাকবে, ইনভেস্টিগেশন, কারণ আমরা জানি ইনভেস্টিগেশন ইজ আ পার্ট অফ ইভ্যালুয়েশন। তাহলে বলতে পারে যে আমাকে অনেক সময় হয় কি বলা থাকে যে 4টা ইনভেস্টিগেশন বলো, তাহলে বুঝতে হবে যে এমন 4টা ইনভেস্টিগেশন, যে 4টা ইনভেস্টিগেশন থেকে এই পেশেন্টের একটা ডায়াগনোসিসে রিচ করা যায়। তাহলে আমরা সবসময় মাথায় রাখবো যে ডায়াগনোসিস ইনভেস্টিগেশনটা হবে ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন যদি লিমিটেড ইনভেস্টিগেশন হয়। সাপোজ বললো 2টা ইনভেস্টিগেশন বলো, 3টা ইনভেস্টিগেশন বলো। আর যদি বলে যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য কেস, তাহলে সেই ক্ষেত্রে আমার একটা চিন্তা থাকবে যে এখানে হয়তো বা 6-7টা ইনভেস্টিগেশন বলতে হবে, তখন আমি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন গুলি বলার চেষ্টা করব, তখন আর আমার ওইটা মাথায় রাখতে হবে না যে আমার একদম ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন। এরপরে কি বলছে যে রিলেভেন্ট বেসিক অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স, এই D1.5 যেটা, এই অংশটা সাধারণত আমরা মেডিসিনে খুব বেশি ইউজ করি না, হয়তোবা অন্যান্য সাবজেক্টে করে আমি জানি না। যেমন আমাদের মেডিকেল এডুকেশন থেকে যখন আমরা টিচারদেরকে ট্রেন্ড আপ করি, ওইখানেও কোনো কোনো জায়গায় দেখা যায় যে আমরা মানে ম্যাডাম বলার চেষ্টা করে যে রিলেভেন্ট বেসিক অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স, কিন্তু আমাদের কোশ্চেন গুলিতে আমরা খুব বেশি দিই না। হয়তো বা এটা খুব বেশি লাগবে না, কিন্তু তারপরে একদম ওই রিলেটেড যদি বেসিক কিছু থাকে, এটা আমি মনে করি স্টুডেন্ট আনসার করতে পারবে। তাহলে এই হচ্ছে আমার ইভালুয়েশনের পার্ট, মানে স্টেশন 1। তাহলে আমি স্টেশন 1-এ যখন যাব আমার মাথায় থাকবে যে আমাকে এই কয়টা কোশ্চেন করতে হবে। তাহলে আমি যদি শুরুতে সিনারিওটা বুঝি, আমি মনে করি স্টেশন 1 খুব বেশি কঠিন হবে না। এখন তাহলে স্টেশন 2-তে কি থাকে, স্টেশন 2-তে থাকে হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, এটাও কিন্তু ইমার্জেন্সি, একটা ইমার্জেন্সি সিনারিও থাকবে, যে সিনারিওটা আমি যখন স্টেশন 2-তে যাব আমার মাথায় থাকবে যে এখানে আমাকে ম্যানেজমেন্ট জানতে চাইবে। তাহলে ম্যানেজমেন্টের ভিতরে কি কি থাকবে, 1 নাম্বার হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে স্টেশন 2-তে সরাসরি এমন একটা সিনারিও দিবে যে সিনারিওটাতে পেশেন্টের ডায়াগনোসিসটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আবার কোনো কোনো সময় দেখা যায় কি যে স্টেশন 2-টাতে আমরা সিনারিওটা এমন ভাবে দিই যে তারপরে হয়তো বা প্রথম 1-2টা কোশ্চেন থাকতে পারে ইভালুয়েশন রিলেটেড, একটা কোশ্চেন যে ওইটুকু ইভালুয়েশন হয়ে গেলে হয়তো বা পেশেন্টার ম্যানেজমেন্টটাতে চলে আসতে পারবে স্টুডেন্ট। আবার যদি দেখা যায় যে সিনারিও একদম ক্লিয়ার কাট, সিনারিওতে বোঝা যাচ্ছে এটা ডায়াগনোসিস,
তাহলে সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট লাগবে। ম্যানেজমেন্ট মানে হচ্ছে ট্রিটমেন্ট, যেহেতু এমার্জেন্সি কাজে পিওরলি ট্রিটমেন্ট, এমার্জেন্সি ম্যানেজমেন্ট লাগতে পারে, তারপরে সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট লাগতে পারে। এখানে রেশনাল ইউজ অফ ড্রাগের একটা কম্পোনেন্ট দেয়া আছে। রেশনাল ইউজ অফ ড্রাগ বলতে পারে যে এটা কেন দেয়া হয়। প্রগনোসিস অ্যান্ড কমপ্লিকেশন, যেটা মেইনলি হচ্ছে প্রগনোসিস। আমরা এখানে এমার্জেন্সি হলে যদি প্রগনোস্টিক মার্কার থাকে, প্রগনোস্টিক মার্কার চায়। যদি প্রগনোসিসের অন্য কোনো প্যারামিটার থাকে, স্কেল গুলি থাকে, যেমন প্যানক্রিয়াটাইটিস যদি হয়, প্যানক্রিয়াটাইটিসের স্কেল গুলি লাগে, প্রগনোস্টিক স্কেল। যদি নিউমোনিয়া হয়, কার্ভ 65 প্রগনোসিসের স্কেল। তাহলে এই রিলেটেড কিছু থাকতে পারে। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন খুব বেশি একটা দুইটা হলে থাকতে পারে। রিলেভেন্ট বেসিক আউটকাম অ্যাসেসমেন্ট আর রিলেভেন্ট বেসিক অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স, আমি যেটা বলেছি যে এই দুইটা জিনিস আমরা D1.5 এন্ড D2.6 আমরা সাধারণত কম ইউজ করি। এখন একটু আমি আসি হচ্ছে ক্রনিক কেস, যেটা স্টেশন 3 ক্রনিক কেস হচ্ছে স্টেশন 1 এবং স্টেশন 2, মানে ইভালুয়েশন এবং ম্যানেজমেন্ট দুইটাকে কিন্তু অনেক সময় কম্বাইন করা হয়। যে একটা ক্রনিক কেস দিয়ে ক্রনিক কেসের ইভালুয়েশন রিলেটেড একটা দুইটা কোশ্চেন থাকলো, ম্যানেজমেন্ট রিলেটেড একটা দুইটা কোশ্চেন থাকলো। আর স্টেশন 4 যেটা পাবলিক হেলথে সাধারণত আমরা জানি পাবলিক হেলথের কম্পোনেন্ট যা যা সেগুলি টাচ করার চেষ্টা করা হয়। আমরা মেডিসিনে পাবলিক হেলথ আসলে কম দিই, কিন্তু কম দিই মানে হচ্ছে কোনোবার দিবে না এটা কিন্তু না। কিন্তু গত কয়েক বছর থেকে যখন থেকে আইওই শুরু হয়েছে এফসিপিএস পরীক্ষায়, আমাদের সাবজেক্টে আমরা পাবলিক হেলথে একটু কমই দিয়েছিলাম। যেমন পাবলিক হেলথ হলে কি কি লাগে, একটা এপিডেমিওলজি লাগবে, এনভায়রনমেন্টাল হেলথ, হেলথ ইকোনমিক্স অ্যান্ড হেলথ প্রমোশন, হেলথ এডুকেশন, এই চারটা মেইনলি। আমরা পাবলিক হেলথ আসপেক্ট দিলে সাধারণত প্রিভেন্টিভ পার্টটা বেশি দেওয়ার চেষ্টা করি। এবং আরেকটা হচ্ছে ভ্যাকসিন রিলেটেড, যে নতুন যেসব ডিজিজের ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা যেমন অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, এটা একটা পাবলিক হেলথ কোশ্চেন হতে পারে। তাহলে এই রিলেটেড জিনিসগুলি আমরা বেশি দিই। একটা হচ্ছে ভ্যাকসিন এবং দ্বিতীয় হচ্ছে যদি নিউয়ার কোনো পেনশন পার্ট। আর হচ্ছে স্টেশন লাস্ট যেটা ইথিক্যাল ইস্যু প্রতিবার থাকে। আমাদের স্টুডেন্টরা শুরুতে ইথিক্যাল ইস্যুটা একটু কম পারতো, আমি জানি এখন স্টুডেন্টরা ভালোই পারে ইথিক্যাল ইস্যু কম্পোনেন্ট কি আমরা জানি। তাহলে এইটা একদম বেসিক জিনিস। এই বেসিক জিনিসের উপর কারো কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে আমি একটু এরপর একটু আগাবো। যে কেউ একটু রেসপন্স করে প্লিজ। কেউ কোনো কিছু ক্লারিফাই করতে চাইলে জিজ্ঞেস করতে পারেন ম্যাডাম। ওকে, এখানে যদি কোশ্চেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। ম্যাডাম ডক্টর রুমি বলছিলাম মুগদা থেকে। হ্যাঁ ম্যাডাম ওই যে পাবলিক হেলথ ইস্যুটা কি আরেকবার একটু বলবেন কষ্ট করে? আচ্ছা, পাবলিক হেলথ আমি আসতে তোমাকে পারে। হ্যাঁ বুঝছি। আমি পাবলিক হেলথে আমরা মেডিসিনে বেশি একটা হচ্ছে ভ্যাকসিন, অ্যাডাল্ট ভ্যাকসিন যতগুলি আছে, অ্যাডাল্ট ভ্যাকসিন গুলি একটা পাবলিক হেলথে আমাদের ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। যে কোনো ডিজিজের যদি নতুন ভ্যাকসিন আসে, যেমন যখন ডেঙ্গু ছিল ডেঙ্গুর ভ্যাকসিন, এখন যখন কোভিড ছিল কোভিড ভ্যাকসিন, এখন ডেঙ্গুর উপরে কিছু কিছু নতুন ভ্যাকসিন আসতেছে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের অ্যাডাল্ট পাবলিক হেলথ ইস্যুর জন্য। এছাড়া অন্যান্য যে অ্যাডাল্ট ভ্যাকসিন গুলি আছে সেই ভ্যাকসিনেশনটা আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট। আর এছাড়া প্রিভেন্টিভ পার্ট, কিছু কিছু ডিজিজ আছে না যাদের প্রিভেন্টিভ অ্যাসপেক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানে হেলথ এডুকেশন রিলেটেড, সেই রিলেটেডও পাবলিক হেলথে থাকতে পারে। রুবি, তুমি স্যাটিসফাইড? জি ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, এবার আমরা এটা একটা স্টেশন 1 মানে হচ্ছে এমার্জেন্সি ম্যানেজমেন্ট। আমি এই কোশ্চেনটা একটু পড়ি, তাহলে এটা কি বলা আছে যে একটা 35 years old female presented in emergency department with sudden severe shortness of breath and central chest pain without any radiation for 2 hours. She did not have any history of fever, cough or recent pregnancy. She is non-diabetic, non-hypertensive, having no family history of heart disease, pulse 120 per minute, regular, and BP 80/40. Percussion note was resonant bilaterally. On auscultation, no rhonchi, crackles, or murmur.
তাহলে এই প্রশ্নটা আমরা যদি দিই, এই প্রশ্নটা শুরুতে একটা ল্যামিনেটিং করা একটা কাগজ দেয়া থাকবে টেবিলের উপরে। স্টুডেন্ট এক্সামিনি যখন এসে বসবে, এক্সামিনি বসলে এই কাগজটা পাবে। তাহলে এক্সামিনির প্রথম কাজ হবে হচ্ছে এই কাগজটা মনোযোগ দিয়ে পড়া, এবং পড়া অবস্থাতে তার আইডেন্টিফাই করা যে এটা কি কি ডিডি হইতে পারে। কারণ তার মাথাতে আছে যে আমি ইমার্জেন্সি ইভালুয়েশন স্টেশনে আসছি, তাহলে আমাকে কি কি প্রশ্ন করবে এরপরে, হয়তোবা কিছু ফিজিক্যাল সাইন্স হিস্ট্রি রিলেটেড কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কিছু ফিজিক্যাল এক্সামিনেশন রিলেটেড কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কিছু ইনভেস্টিগেশন জিজ্ঞেস করতে পারে। তাহলে এটা আমি মাথায় রেখে, তাহলে আমার এক্সামিনারের কাছে একটা শীট থাকবে, যে শীটে ওনাকে বলা আছে যে উনি কি কি কোশ্চেন করবে। এর সাথে আমি আরেকটা জিনিস বলি যে এই স্টেশনটার নাম তো হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ স্টেশন। ইন্টারঅ্যাক্টিভ মানে হচ্ছে এই কোশ্চেন আনসার সেশনের কোনো একটা পর্যায়ে এক্সামিনার কিন্তু আমাকে কিছু ইনফরমেশন দিবে। সেই ইনফরমেশনটা কি ইনফরমেশন দিবে, কোন পর্যায়ে দিবে, এটা হচ্ছে অ্যাবসলিউটলি ডিপেন্ডেন্ট অন দা সিনারিও। তাহলে ওই ইনফরমেশনটা আমার কি কাজে লাগবে আমি এটা একটু পরে একটু ডিসকাস দেখাচ্ছি। আমি এখন যে কোনো স্টুডেন্টের কাছে জানতে চাই যে এই রকম একটা সিনারিওর প্রথম প্রশ্ন কি হওয়া উচিত। সেশন 1। কেউ ইন্টারেক্ট করতে চাইলে হাত না, তুলেন। ইন্টারঅ্যাক্ট করতে হবে, বলো যে হ্যাঁ কথা বলো। ম্যাম পালমোনারি এম্বোলিজম। না, আমি পালমোনারি এম্বোলিজম তোমাকে বলি নাই তো বাবা, আমি জানতে চাইছি যে তুমি এই সিনারিওটা দেখলাই, এরপরে কি হবে, এরপরে হচ্ছে তোমাকে কোশ্চেন শুরু হবে। আমি জানতে চাই যে এখানে তুমি কি এক্সপেক্ট করো যে প্রথম আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করবেন। ফার্দার হিস্ট্রি সম্পর্কে জানতে Emergency Very management. good. তাহলে প্রথম না, এমার্জেন্সি ম্যানেজমেন্ট না, কিন্তু স্টেশন 1 কিন্তু এমার্জেন্সি ইভালুয়েশন। তোমাদের কিন্তু যখন পরীক্ষার হলে ঢুকবে এটা কিন্তু ক্লিয়ারলি মাথায় নিয়ে ঢুকতে হবে যে আমি মাত্র 5 মিনিট সময় পাবো, আমি স্টেশন 1 এ যাব এবং আমি মেন্টালি প্রিপেয়ার্ড যে আমাকে এখানে যে কোশ্চেনগুলি করা হবে সেটা পিওরলি অন ইভালুয়েশন। মানে কি, আমাকে হিস্ট্রি রিলেটেড জিজ্ঞেস করবে, আমাকে ফিজিক্যাল এক্সামিনেশন জিজ্ঞেস করবে, আমাকে এরপরে কি জিজ্ঞেস করতে পারে, ডায়াগনোসিস জিজ্ঞেস করতে পারে, আমাকে এই স্টেশনে ম্যানেজমেন্ট জিজ্ঞেস করবে না। ঠিক আছে, তাহলে প্রথম একজন বলেছে যে আমাকে জিজ্ঞেস করতে পারে হিস্ট্রি রিলেটেড। আমরা দেখি প্রথম কি কি হিস্ট্রি আছে। প্রথম কি বলা আছে, আফটার রিসার্সিটেশন, কারণ এটা কিন্তু ইভালুয়েশন কোশ্চেন। আমি এই কোশ্চেনটা আমি যদি ম্যানেজমেন্টে দিতাম তাহলে আমি কিন্তু প্রথম কোশ্চেন দিতাম হচ্ছে হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস ইমিডিয়েটলি। তার মানে ওইটা কি থাকতো, এটা হচ্ছে রিসার্সিটেশন পার্টটা থাকতো। তাহলে প্রথম কোশ্চেন আমরা বলে ফেলছি কি যে আফটার রিসার্সিটেশন হোয়াট 3 ইনভেস্টিগেশন ইউ উইল অ্যাডভাইস ইমিডিয়েটলি। কারণ এই রুগীটার কিন্তু আমার ফিজিক্যাল এক্সামিনেশনটা যেমন ইম্পর্টেন্ট, একই কিছু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন আছে যেটা আমাকে ইমিডিয়েটলি একটা ডায়াগনোসিস দিবে। তাহলে বলো এটা কি কি ইনভেস্টিগেশন হবে। ম্যাডাম ফুল স্ক্রিনে আসছে না। আমি ফুল স্ক্রিনে উঠাইনি তো ম্যাডাম আমি একটু ইন্টারফেয়ার করি, যারা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন না ফোনটাকে ল্যান্ডস্কেপ করেন, আর দয়া করে ভিডিওগুলো অফ করে ফেলেন। ইট ডাজ ভেরি গুড আর কি, শুয়ে শুয়ে বা ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ম্যাডাম কোশ্চেনটা তো কি ছিল ম্যাডাম? আচ্ছা, এই যে কোশ্চেনটা হচ্ছে আফটার রিসার্সিটেশন হোয়াট 3 তিনটা ইনভেস্টিগেশন কি করব? হ্যাঁ। একটা হলো ম্যাডাম ইসিজি করব, হ্যাঁ। একটা হলো ম্যাডাম এবিজি, আর আরেকটা হলো চেস্ট এক্সরে। আচ্ছা, একটা ইসিজি করবা, একটা এবিজি করবা, একটা চেস্ট এক্সরে করবা। আচ্ছা, ভেরি গুড। দ্বিতীয় আরেকজন কেউ? আরেকজন? ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমি ডাক্তার পলাশ বলছিলাম ম্যাডাম, বকরজি থেকে ম্যাডাম। হ্যাঁ বলো পলাশ, কেমন আছো? হ্যাঁ জি ম্যাডাম, ভালো আছি ম্যাডাম। বলো। ম্যাডাম আমরা এখানে আমরা প্রথমে করবো ইসিজি, এখানে S1 C3 আমরা ফিচার পাবো, তো ওখানে করবো। এই আমি পলাশ, তুমি থামো, আমি দাঁড়াও। এটা কিন্তু তোমাকে কিন্তু বলে নাই যে ফাইন্ডিংস কি পাবা। কাজে তুমি যদি ওনাকে টিচারকে ফাইন্ডিংস বলো তাহলে কিন্তু তোমার টাইমটা নষ্ট হবে। তাহলে এমনও হইতে পারে যে এইখানে তোমাকে টিচার তোমাকে ফাইন্ডিংস বলবে। কাজে এইখানে কিন্তু তোমরা একটু স্পেসিফিক থাকবা যে কি জানতে চাইছে। তাহলে খালি বলছে কি ইনভেস্টিগেশন করবা, তোমাকে যদি বলতো যে টেল ইওর ফাইন্ডিং,
তাহলে তুমি প্রতিটা ইনভেস্টিগেশনের সাথে এক্সপেক্টেড ফাইন্ডিংস বলতা। জি ম্যাডাম। তোমাকে কিন্তু এক্সপেক্টেড ফাইন্ডিংস চায় না, তোমাকে খালি বলছে কি ইনভেস্টিগেশন জি করবা। ম্যাডাম। তাহলে একটা হচ্ছে ইসিজি করবা, দ্বিতীয় জি ম্যাডাম। কি করবা? যদি ম্যাডাম ইমার্জেন্সিতে আসবে তাহলে আমরা ইসিজি করবো। হ্যাঁ, দ্বিতীয়তে ম্যাডাম আমরা ট্রোপোনিন আর চেস্ট এক্সরে রাখবো ম্যাডাম। আর আচ্ছা ট্রোপোনিন আই চতুর্থ করবা, রাখবো ম্যাডাম। আচ্ছা ট্রোপোনিন আই করবা, চেস্ট এক্সরে রাখবা। আচ্ছা আমি এখন বলি ট্রোপোনিন আই, আচ্ছা এখন তোমরা একজন শুরুতেই কিন্তু একটা মেয়ে বলেছে যে এই সিনারিওটা দেখে ওর কি মনে হচ্ছে, ওর মনে হচ্ছে এটা পালমোনারি এমবোলিজম। তাহলে একটা পেশেন্টকে তুমি যদি পালমোনারি এমবোলিজম সাসপেক্ট করো, তোমার তো ডি ডাইমার ইমিডিয়েটলি একটা স্ক্রিনিং টেস্ট দেওয়া উচিত না? জি ম্যাডাম, দেওয়া লাগবে ম্যাডাম। তাহলে একটা ডি ডাইমার দিতে হইতো না? আচ্ছা দেখি আমরা কি রেখেছি। তাহলে দেখো এখানে এই চারটা রাখা আছে, কি কি? একটা ইসিজি, একটা ট্রপাই, একটা ডি ডাইমার, একটা চেস্ট এক্সরে। তাহলে কয়টা চেয়েছে? তিনটা চেয়েছে। তাহলে তিনটা চাইলে এইখানে স্টুডেন্ট তিনটা আনসার করলে, যে শুধু ইসিজি ট্রপাই চেস্ট এক্সরে বলবে তাকেও পুরা নাম্বার দিবে, যে হচ্ছে ইসিজি ডি ডাইমার চেস্ট এক্সরে করবে তাকেও পুরা নাম্বার দিবে। এটা কি স্টুডেন্টের ফেভারে সবসময় আনসার কিতে একটা দুইটা এক্সট্রা রাখা হয়, যে সাপোজ 5টা দেওয়া হয়, 5টা থেকে স্টুডেন্ট যে 3টা বললেই হয়ে যাবে। তাহলে দ্বিতীয় কোশ্চেনটা কি? আমরা আছি কিন্তু ইভালুয়েশনে। দ্বিতীয় কোশ্চেন কি? মেনশন 4 আদার পয়েন্টস ইন দ্য হিস্ট্রি দ্যাট ইউ নিড টু নো ফর প্রপার ইভালুয়েশন অফ দ্য পেশেন্ট। আমরা বলছি এই স্টেশনে হিস্ট্রি জানবে, ফিজিক্যাল ফাইন্ডিং জানবে, ইনভেস্টিগেশন জানবে। এখন বলো আর কি কি হিস্ট্রি জানতে চাও? ম্যাডাম আমি হিস্ট্রি জানবো ম্যাডাম, হিস্ট্রি অফ ইউনিলেটারাল কোন লেগ সোয়েলিং আছে নাকি, বা প্রিভিয়াস বুঝি নাই, আবার বলো, প্রথমটা বুঝি নাই। ম্যাডাম মানে হিস্ট্রি অফ ইউনিলেটারাল লেগ সোয়েলিং আচ্ছা ইনলেটারাল লেগ সোয়েলিং, ভেরি গুড। তারপরে ম্যাডাম আছে কোন মেজর সার্জারি হয়েছে নাকি, হ্যাঁ। হিস্ট্রি অফ ফ্যামিলি হিস্ট্রি অফ থ্রোম্বোএম্বোলিজম আছে নাকি, আর যেহেতু রোগী ম্যাডাম থ্রম্বোএম্বোলিজমটা বুঝি না, এটা আবার বলো। ম্যাডাম প্রিভিয়াস ফ্যামিলি হিস্ট্রি মানে অন্য ফ্যামিলি অন্য মেম্বারদের কারো থ্রোম্বোএম্বোলিজম হিস্ট্রি আছে নাকি ম্যাডাম? আচ্ছা তাহলে এটা কি ফ্যামিলি হিস্ট্রি অফ থ্রম্বোএম্বোলিজম নিবা নাকি উনার প্রিভিয়াস হিস্ট্রি অফ থ্রম্বোএম্বোলিজম নিবা? ম্যাডাম ওনারও নিবো ম্যাডাম, যে ওনার আচ্ছা উনার থ্রম্বোএম্বোলিজম। আচ্ছা ডিটেইলড তারপরে এপিসোড আছে নাকি। আর ম্যাডাম তারপরে যেহেতু রোগী প্রেগন্যান্ট, এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে থাকবে ম্যাডাম। আর হিস্ট্রি অফ অ্যানি ম্যালিগনেন্ট। প্রেগন্যান্সি বলছে, রুগী প্রেগন্যান্ট? ম্যাডাম না না, নো, শি হ্যাজ নট ডায়াবেটিস, সরি ম্যাডাম, ডায়াবেটিস নন ডায়াবেটিস হ্যাঁ ম্যাডাম। তাহলে প্রেগন্যান্সি ম্যাডাম থাকবে ম্যাডাম সঙ্গে, প্রেগন্যান্সি আছে কিনা হিস্ট্রি নিতে হবে, ভেরি গুড। তারপরে ম্যাডাম হিস্ট্রি অফ ম্যালিগনেন্সি কোন সলিড টিউমার বা ম্যালিগনেন্সি আছে নাকি, যেটা ম্যাডাম থ্রম্বোএম্বোলিজমের রিস্ক বাড়ায়। আচ্ছা ফাইন। তাহলে পলাশ যে হিস্ট্রি গুলি বলেছে আমরা দেখি কি কি দেয়া ছিল। কিতে বলা আছে হচ্ছে ওসিপি, ও বলে নাই। এটা খুবই একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি, ফিমেল পেশেন্ট যেহেতু এবং রিপ্রোডাক্টিভ এজ, ওসিপিটা নিতেই হবে। একটা লেগ সোয়েলিং এর হিস্ট্রি, প্রিভিয়াস হিস্ট্রি অফ থ্রম্বোএম্বোলিজম, প্রলং ইমোবিলাইজেশন, এটা কিন্তু লাগবে। তারপর রিসেন্ট সার্জারি, নোন ম্যালিগনেন্সি, ফ্যামিলি হিস্ট্রি অফ থ্রম্বোএম্বোলিজম। ঠিক আছে, এবার বলো প্লিজ টেল 4 আদার এক্সপেক্টেড সাইন ইন দিস কেস। তাহলে এরপর আমরা বলছি যে ফিজিক্যাল এক্সামিনেশন চাইবে এই স্টেশনে। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশন এই রোগীর আর এক্সপেক্টেড কি সাইন আশা করো? ম্যাডাম আমরা জেনারেল এক্সামিনেশন যদি দেখি তাহলে ম্যাডাম আমরা সাইনোসিস দেখবো, হ্যাঁ তারপরে লেগ ইডিমা দেখবো, হ্যাঁ আর ম্যাডাম যদি রেসপিরেটরি এক্সামিনেশন করি তাহলে আমরা ম্যাডাম রেড জেবিপি, জেনারেল এক্সামিনেশন রেড জেবিপি থাকবে, আর রেসপিরেটরি পি করি আমরা লাউড পি2 পাইতে পারি ম্যাডাম। আচ্ছা তাহলে টেল 4 আদার এক্সপেক্টেড ফাইন্ডিংস। এখানে কি কি আছে দেখো, সাইনোসিস আছে, লেগ ইডিমা, রেজ জেবিপি, লাউড পি2, লেফট প্যারাস্টার্নাল হিপ। ঠিক আছে, এখন তোমাকে যেটা তোমাকে আমি বললাম যে টিচার তোমাকে কি বলবে, তুমি টিচারকে বলে রাখছো যে হচ্ছে আমি ডি ডাইমার করবো। এখন টিচার তোমাকে বললে যে তার ডি ডাইমার লেভেল আসছে 2000। তাহলে এখন এই যে আমরা যে বললাম না ইন্টারঅ্যাক্টিভ, এমনও হইতে পারতো টিচার তোমাকে যে 4 এক্সপেক্টেড ফাইন্ডিংস এর ভিতরে 3টা ফাইন্ডিংস বলতে পারতো যে এই রুগীর এই পাওয়া গেছে। কিন্তু আমরা বলছি যে তার একটা ইনভেস্টিগেশন আসছে, যে ইনভেস্টিগেশনটা লেভেল এত। এখন নেক্সট কি ইনভেস্টিগেশন, স্পেসিফিক ইনভেস্টিগেশন করবে। তাহলে এটা জানো তোমরা যে সিটি পালমোনারি অ্যানজিওগ্রাম করবে। এখন হচ্ছে তোমার ডায়াগনোসিস হয়ে গেছে, ডায়াগনোসিস চাইলো না, কারণ হচ্ছে তুমি এইটুকু করছো মানে ডায়াগনোসিস বোঝা যাচ্ছে। এখন নেক্সট আরেকটা ইনভেস্টিগেশন চাই, টেস্ট would you suggest to detect the source of such event? ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড। তাহলে দেখো এই কোশ্চেনটাতে কি ছিল, এই কোশ্চেন টোটালটা হচ্ছে একটা ইভালুয়েশনের কোশ্চেন ছিল।
তাহলে তোমার যদি একটা মেন্টাল প্রিপারেশন থাকে যে এই স্টেশনটাতে আমার এই কোশ্চেন গুলি আসবে, তাহলে তোমার জন্য আনসার করতে ইজি হবে। এবং আরেকটা জিনিস আমরা বলি সবসময়, এখানে স্টেশনে দেখবা কাগজ কলম দেয়া থাকে। যেহেতু কাগজ কলম দেয়া থাকে, তোমার কাজ হবে হচ্ছে তুমি যদি ইম্পর্টেন্ট কোনো ফাইন্ডিংস মনে করো যে টিচার তোমাকে একটা দুইটা বললো, তুমি যদি লিখতে চাও তুমি সেই কাগজে লিখতে পারো, কোনো সমস্যা নেই। কাগজটা লিখে কাগজটা স্টেশনে রেখে চলে আসবে। এখন এই ইভালুয়েশন স্টেশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি তোমাদের কাছ থেকে ওপিনিয়ন চাই। আচ্ছা, চ্যাট বক্সে কি দিয়েছে আমি তো দেখি নাই। ম্যাডাম ফুল স্ক্রিন, আমার এটা তো ফুল স্ক্রিন করা, আর ফুল স্ক্রিন কিভাবে করে পলাশ? আমার ম্যাডাম পলাশ, ম্যাডাম ওটা ফুল স্ক্রিন করতে হলে ওই আপনার ওটা যেটা চাচ্ছিল পাওয়ার পয়েন্টে হলে হয়তো করা যেত। ও আপনার আচ্ছা এখানে আচ্ছা, আমি বুঝছি। আমি তো ম্যাডাম পাওয়ার, না ম্যাডাম, আপনার এটা তো ফুল স্ক্রিন করে খুব বেশি লাভ হবে না, আপনি হয়তো একটু জুমটা বাড়াইতে পারেন। এখানে 100 জুম দেখতে পাচ্ছি আমি। আচ্ছা আমি একটু বাড়াবো, একটু বাড়াতে কোথা পারেন থেকে বাড়ায়? ম্যাডাম। নিচে কর্নারে দেখেন 100 লেখা আছে একটা, ডান পাশে আচ্ছা এটা, আচ্ছা আচ্ছা আমি বুঝছি, আমি এটা একটু করে বাড়াইতে পারেন। এটা প্লাসে ক্লিক করলে একটু একটু করে আচ্ছা বাড়বে। আচ্ছা আমি বুঝছি, বুঝতে পারছি। ম্যাডাম অনেক বেশি হয়ে গেছে, এখন বেশি দেখা যাচ্ছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে ম্যাডাম, 116? এনাফ। আচ্ছা ঠিক আছে। আর যারা পারছেন না তারা মোবাইলটাকে একটু ল্যান্ডস্কেপ করে ফেলেন, তাহলে হবে। এখন ঠিক আর আছে, একটু জুম হবে। এখন ঠিক ম্যাডাম আছে। আরেকটা কাজ করতে হ্যাঁ পারেন, বল। উপরে দেখেন এডিটিং এর পাশে একটা অ্যারো আছে, আপওয়ার্ড অ্যারো আছে, হ্যাঁ হ্যাঁ, তুমি এসব কি রাইট আপার কর্নার, বলতেছো? রাইট আপার কর্নার এডিটিং শব্দটার পাশে। এডিটিং, হ্যাঁ হ্যাঁ, এখানে কি আছে? এটার পাশে, একটা ডান arrow পাশে, আছে, হ্যাঁ। এটা না, এটা না, এটা এটা ডান পাশে, হ্যাঁ এটা ক্লিক করেন। হ্যাঁ রাইট, তাহলে এই জায়গাটা একটু বড় হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো এত কিছু পারিও না। আচ্ছা, এখানে এটার উপরে কি কি কোশ্চেন আছে একটু কোশ্চেন করো আমাকে, অথবা তোমাদের মতামত। আমরা সবসময় পরীক্ষার পরে চাই যে স্টুডেন্টরা আমাদেরকে একটু ফিডব্যাক দিক। আমি একটু ফিডব্যাক চাই ম্যাডাম student দের কাছে। হ্যাঁ বলো। ম্যাডাম এই পরীক্ষা হলে তো ম্যাডাম এইটা বোঝার উপায় থাকে না যে এটা যে আমি কোন স্টেশনে ঢুকছি, এটা কি ইভালুয়েশন নাকি ম্যানেজমেন্ট, এটা তো ম্যাডাম আমরা জানতে পারি না ম্যাডাম। বুঝি না, আবার বলো। ম্যাডাম আমরা যখন আই স্টেশনে ঢুকি তখন তো হ্যাঁ, আমরা বুঝতে পারি না যে এটা আসলে কোন স্টেশন, এটা কি তুমি কেন বুঝতে ইভালুয়েশন। পারবে না? তুমি যখন স্টেশনে ঢুকো, স্টেশনের উপরে তো লেখা থাকে স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3। আমি তোমাকে ম্যাডাম বলি, হয়তো তুমি যখন আমি তোমাকে বলি, তুমি আমার কথা শুনো। তুমি যখন পরীক্ষার হলে ঢুকবা, তুমি ঢুকলে দেখবা একদম প্রতিটা স্টেশনের উপরে লেখা থাকে। তোমাকে স্টুডেন্টকে ঢুকানোর পরে প্রথম কিন্তু আমরা 1-2 মিনিট দাঁড়া করায় রাখি প্রিপারেশনের জন্য। তাহলে তোমার কাজ হবে অ্যাট এ গ্ল্যান্স টোটাল হলটা দেখে ফেলবা, কোন আইওই কোন পাশে আছে এবং কোনটা দিয়ে শুরু কোনটা দিয়ে শেষ। আমরা কখনো এরকম করি না যে 1-এর পরে 3, 3-এর পরে 5, 1, 2, 3, 4, 5 এক সিরিয়ালে থাকবে। তাহলে তুমি যদি হলে ঢুকেই দেখে ফেলো ওই যে আইওই আমি দেখতে পাচ্ছি ওইখান থেকে 1 শুরু হবে, এবং তুমি যখন ঘুরবা তুমি কিন্তু অলওয়েজ ক্লকওয়াইজ ঘুরো। তুমি ক্লকওয়াইজ ঘুরো মানে তুমি যেখানে দাঁড়াবা তুমি জানো ক্লকওয়াইজ গেলে আমি আইওইতে ওই স্টেশনে যাবো, আগে ওইটা স্টেশন এত। জি ম্যাডাম। তুমি স্যাটিসফাইড? হ্যাঁ জি ম্যাডাম, আমরা তুমি আসলে কি আগে এর কখনো খেয়াল করিনি তো এই জন্য। হ্যাঁ, তুমি আগে কখনো খেয়াল করনি, তাহলে তোমার প্রথম কাজ হবে হচ্ছে এবার পরীক্ষার হলে যে আইওই স্টেশন গুলো দেখবা, ওই ঢুকার যে অংশটা একদম উপরে বড় করে লেখা থাকে স্টেশন কত। তাহলে ওইটা দেখলে তোমার সমস্যার জি ম্যাডাম। সমাধান হয়ে যাবে। আচ্ছা, একজন একটা চ্যাটে দিয়েছে যে হোয়াই রিকোয়েস্টিং রিগার্ডিং ইনভেস্টিগেশন ইজ আস্কিং বিফোর রিগার্ডিং ফার্দার হিস্ট্রি। এটা হচ্ছে লুৎফর। আচ্ছা, তোমার প্রশ্নটা না আমি একটু রেসপন্স করি, কারণ হচ্ছে তুমি এটা কখনো মনে করবা না যে এমার্জেন্সি কেসগুলিতে হিস্ট্রি আগে। আমি তোমাকে হিস্ট্রি দিয়ে দিয়েছি, কাজে হিস্ট্রি দেওয়ার পর আমি ফিজিক্যাল এক্সামিনেশনের আগেও তোমার কাছে আমি হিস্ট্রি চাইতে পারি। মনে করো একটা রুগী চেস্ট পেন নিয়ে আসলো, তুমি কিন্তু রুগী ধরার আগে কিন্তু তুমি একটা ইসিজি করাতে পারো, তুমি পালসটা দেখে ইসিজি করাতে পারো। কাজে এটা যে কোনো পর্যায়ে এমার্জেন্সি কেস, এমনও এমার্জেন্সি কেস আছে যেটা তুমি হিস্ট্রি নেওয়ার আগে তোমার রুগীকে আগে ম্যানেজ করতে হবে। কাজে ওই যে কোনো পর্যায়ে যে কোনো কিছু চাইতে পারে, এটা কোনো সমস্যা না, তুমি জানলে তুমি এটা পারবা আনসার করতে। আর কার কি প্রশ্ন আছে? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ওই যে অনেক সময় কেস সিনারিওর মধ্যে যে পয়েন্টগুলো দেওয়া থাকে হ্যাঁ, ওইগুলো ম্যাডাম মাথায় চলে আসে, ওগুলো যদি বলে ফেলি মুখ দিয়ে ম্যাডাম তাহলে কোনো সমস্যা হবে? বুঝি না, আমাকে একটু এক্সাম্পল দাও।
মানে যেমন ম্যাডাম লেখা আছে যে হচ্ছে যে রোগী নন প্রেগনেন্ট, এই জিনিসটা হ্যাঁ, ম্যাডাম হচ্ছে যে ওইখানে বলেই দিছে নন প্রেগনেন্ট, তারপরে হ্যাঁ। আমার মাথা যদি আগে আসে যে রোগী প্রেগনেন্ট কিনা, মানে এরকম এটা যদি তো ম্যাডাম। খুবই খারাপ কথা না, এটা বললে এটা তো অবশ্যই ডিসক্রেডিট। আচ্ছা কারণ তোমাকে বলে দেয়া হয়েছে পেশেন্ট নন প্রেগনেন্ট, তাই তুমি কেন বলবা যে প্রেগনেন্ট? এটা বলা যাবে আচ্ছা, না, ঠিক জি আছে? ম্যাডাম বুঝতে জি ম্যাডাম ম্যাডাম। আচ্ছা, একুট মেসিভ পালমোনারি এমবোলিজম কি লেফট পেরিস্টাল হিপ পাওয়া যাবে? এখন অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম লেফট প্যারাস্টার্নাল হিপ যে আউট পি2 একদম একদম এটা এটা ঠিক আছে যে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজমে পাইতেও পারো নাও পারো, কিন্তু না পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু তুমি মানে মনে করো পালমোনারি এম্বোলিজম হলে এখানে তোমাকে 4টা দেয়া আছে, যদি তোমার কিতে মানে যেহেতু দেয়া আছে কিতে, এখন এখানে তুমি একটা ভালো কথা তুমি তুলছো যে যেমন মনে করো একজন এক্সামিনার কি করে ওয়ান সেটস অফ টিচার, তাদের ওয়ে অফ থিঙ্কিং মনে করো তারা যেভাবে মনে করছে, এখন আরেকজন টিচার যে বসলো সেশনটাতে, তার হয়তো বা প্রতিটা স্টুডেন্টের আনসার শুনে মনে হলো যে না স্টুডেন্ট এটা আনসার করতেছে না, যদি মনে হয় জাস্টিফাইড এটা পরবর্তী সময় আমরা অ্যাডজাস্ট করে নিই, এটার জন্য প্রবলেম হয় না। তাই তুমি যদি মনে করো যে না তুমি দিতে চাও না, ম্যাসিভ পালমোনারি এম্বোলিজমে লাউড P2 নাও থাকতে পারে, কিন্তু রুগী কতক্ষণের হিস্ট্রি নিয়ে আসছে উইদাউট রেডিয়েশন ফর 2 আওয়ার্স, এটা এটা নাও বলতে পারো তুমি, এটা তুমি ইউর রাইট। আচ্ছা এবার কোশ্চেন ম্যাডাম সোর্স সোর্স আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ বলো answer। ম্যাডাম সোর্স অফ এই যে ইভেন্ট এটা হ্যাঁ, খোঁজার জন্য স্যার আমরা কি লিখতে পারবো কিনা, সবগুলি স্ক্রিনিং অথবা সিটি চেস্ট অ্যাবডোমেন আচ্ছা পেলভিস। কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখি। হোয়াট নেক্সট টেস্ট ইউ উড সাজেস্ট টু ডিটেক্ট দ্য সোর্স অফ সাচ ইভেন্ট, একদম নেক্সট স্টেজ। এখন তুমি যদি বলো, তুমি মনে করো ডুপ্লেক্স স্টাডি না বলে কি আগে থ্রম্বোফিলিক স্টেটটা আগে খুঁজবা? সবচেয়ে কমনলি এখানে আমরা তো লেগ সোয়েলিং এর কথা তো না এখানে বলা ছিল লেগ না। সোয়েলিং বলি নাই, এই যে দেখো যে পেশেন্টটার যেমন লেগ সোয়েলিং ছিল, এটা এমনও হইতে পারতো টিচার তোমাকে রেসপন্স করতে পারতো ইয়েস পেশেন্ট হ্যাড লেগ সোয়েলিং অথবা হিস্ট্রি অফ লেগ সোয়েলিং, কিন্তু তারপরেও হচ্ছে যদি এটা এটা নেক্সট টেস্ট, তো এটা না তোমার তোমার জি কথাও ম্যাডাম, যে একদম ঠিক না, আমি যে তো কোনো সোর্স দিই নাই, আমি তো বলি নাই জি যে ম্যাডাম। এক্সামিনেশন তার লেগ সোয়েলিং আছে অথবা পেশেন্টের পা রিলেটেড কোনো প্রবলেম আছে। তাহলে এটা যদি হিস্ট্রিতে আমরা এখানে দিয়ে দিতাম যে পেশেন্টের হিস্ট্রি অফ লেগ সোয়েলিং, তাহলে তোমার জন্য এটা আনসার করা ইজি ছিল, তোমার কথা জাস্টিফাইড যে আমি থ্রম্বোফিলিক স্টেটও তো আমি খুঁজতে পারতাম আগে। জি কথা ম্যাডাম। বুঝতে পারছো? কাজে এই যে এইসব জায়গাগুলিতে একটু কনফিউশন তৈরি হয় এবং এই কনফিউশন দূর করার জন্য হাইয়েস্ট লেভেলে চেষ্টা করা হয়। তারপরে দেখা যায় যে এই জিনিসগুলি যখন মনে করে এখানে এই কোশ্চেনটাতে দেখা হলো অনেকগুলি স্টুডেন্ট এসে আগে থ্রম্বোফিলিক স্টেট বললো, তাহলে বিসিপিএস এর ইনস্ট্রাকশন আছে যদি কোনো একটা জায়গায় টিচার মনে করে যে না স্টুডেন্টের জাস্টিফাইড, তাহলে এরকম আমরা 2টা রেসপন্স নিই স্টুডেন্টের, যে কোনো 2টা সেগমেন্টের 2টা রেসপন্স নিই, তখন পেশেন্টকে 50% স্টুডেন্ট 50% নাম্বার পাবে। মনে করো এখানে তুমি ডুপ্লেক্স বললা না, তুমি থ্রম্বোফিলিক স্টেট দেখতে চাও, তাহলে সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে সবার রেসপন্স এরকম দেয়া যায় 50% নাম্বার দেয়া যায়, এরকম একটা দুইটা ছোটখাটো একটা দুইটা জায়গায় না এটা এটা ভ্যারিয়েশন হবে। ভ্যারিয়েশন হবে কিরকম, যে করেছে তার তখন মনে হচ্ছে যে না এটাই ঠিক, এইটুকু ভ্যারিয়েশনের জন্য স্টুডেন্ট কখনো সাফার করে না, এটুকু আমি তোমাকে অ্যাসিওর করতে পারি। আর কারো জি কোনো ম্যাডাম। প্রশ্ন? আচ্ছা এরপরের একটা স্টেশনে যাই আমরা। আচ্ছা এই এই কোশ্চেনটা কি আছে, এটা হচ্ছে স্টেশন 3। তাহলে আমি যখন স্টেশন 3-তে যাব আমি জানি এখানে একটা সিনারিও থাকবে, ক্রনিক সিনারিও। তুমি যদি সিনারিওটা দেখো তাহলে তুমি বুঝবা যে এটা হচ্ছে স্টেশন 3। তাহলে স্টেশন 3 মানে ক্রনিক সিনারিও দেখে তুমি জানবা স্টেশন 3। তাহলে স্টেশন 3 তুমি যদি জানো তাহলে তোমার মাথায় থাকতে হবে যে তাহলে স্টেশন 3-তে আমাকে ইভালুয়েশনও চাইতে পারে, সাথে ম্যানেজমেন্টও চাইতে পারে। সাধারণত 2টার কম্বিনেশন থাকে, ইভালুয়েশন থাকে ম্যানেজমেন্ট থাকে, অনেক সময় ড্রাগের সাইড ইফেক্টসও থাকে। মানে মোটামুটি কোশ্চেন 3টা হচ্ছে 1-2 এমার্জেন্সি যেমন ইভালুয়েশন ম্যানেজমেন্ট, তেমনি এটা ক্রনিকের ইভালুয়েশন আর ম্যানেজমেন্ট একসাথে। দেখো 30 years old woman presented with fever and cough for 2 months, একদম সবচেয়ে কমন একটা সিনারিও আমাদের পার্সপেক্টিভে। Her sputum smear showed AFB positive. She had history of sputum smear positive PTB, treatment completed 2 years back. তাহলে প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে
আচ্ছা, ডু ইউ নিড এনি ইনভেস্টিগেশন বিফোর চুজিং অ্যান্টি-টিবি রেজিম? মনে করো এটা প্রশ্ন দিয়েছে, তুমি এখানে কি কি আনসার করবা? এই দুইটার বাইরে আর কিছু করতে চাও? চেস্ট এক্স-রে করাবা কেন? 2 months has put up, he had his আচ্ছা, ডু ইউ নিড এনি ইনভেস্টিগেশন বিফোর চুজিং অ্যান্টি-টিবি রেজিম? বিফোর চুজিং অ্যান্টি-টিবি রেজিম, এটা কিন্তু প্রশ্নটা দেখছো, প্রশ্নটা কি বলছে? বিফোর RIF করতে পারি। চুজিং অ্যান্টি-টিবি রেজিম মানে তুমি অ্যান্টি-টিবি দিবা, ঠিক করে ফেলছো। চুজিং, তোমার অ্যান্টি-টিবি চুজ করার ক্ষেত্রে, তার মানে এই কোশ্চেনটা কিরকম একটা ট্রিকি কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা কিন্তু তোমার নলেজটা অ্যাসেস করতে চায় যে এই পেশেন্টটাকে, প্রিভিয়াসলি ট্রিটেড পেশেন্টকে তুমি অ্যান্টি-টিবি কিভাবে দিবা। এটা কিন্তু আমরা জিন এক্সপার্ট করবো কিনা ম্যাডাম, জিন এক্সপার্ট করে দেখবো ম্যাম যে এটা রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট কিনা। হ্যাঁ, তাহলে কি কি না, প্রশ্নটা বলো, কি ইনভেস্টিগেশন করতে চাও, উত্তর বলো। একটা হচ্ছে জিন এক্সপার্ট করবা, ম্যাডাম ডিএসটি করবো, ডিএসটি করবা। ম্যাডাম হ্যালো ম্যাডাম, আমরা করতে পারি ম্যাডাম, স্পুটাম ফর কালচার এন্ড জিএসটি। হ্যাঁ, তাহলে দেখো কি কি করতে। এই যে দেখো, এই দুইটা টেস্ট, একটা স্পুটাম ফর জিন এক্সপার্ট আর স্পুটাম ফর এমটিবি কালচার। এই রোগী বুকের এক্সরে তো আমার অ্যান্টি-টিবি চুজ করার জন্য তো চেস্ট এক্সরে লাগবে না। জি ম্যাডাম। ম্যাডাম ডিএসটি করতে হবে না? ডিএসটি যে স্পুটাম ফর এমটিবি কালচার, এমটিবি কালচার ডিএসটি। জি ম্যাডাম। কালচার করলে তো ডিএসটি ছাড়া তো কালচার হয় না, শুধু কালচার করলে তো তোমাকে সেনসিটিভিটি দেখবেই। তুমি লিভার ফাংশন এবং রেনাল ফাংশন টেস্ট লাগবে কিনা? কারণ হচ্ছে যে এগুলো অ্যান্টি-টিবি ম্যাডাম রেনাল ইমপেয়ারমেন্ট থাকে, তার রেজিমেন্ট তো চেঞ্জ হয় কারণে। আচ্ছা, আমি তোমার কথা বুঝতে পারছি, মানে তুমি ড্রাগ ইয়াতে চলে গেছো, কিন্তু এটা তুমি দিতে পারো, কিন্তু ওইটা যদি মনে করো এক্সামিনার যদি দেয় ওই কোশ্চেন আনসারটা, নাম্বারটা খুবই অল্প থাকবে। তুমি বলতে পারো যে আমি অ্যান্টি-টিবি, কিন্তু 30 বছরের মহিলা তো, যদি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকতো তাহলে বলেই দিত যে রেনাল ইম্পেয়ারমেন্ট আছে। 30 বছর তো তুমি ধরে নিবার নাই, তারপরে কেউ যদি বলে হয়তো ওখানে ছোট অল্প নাম্বার থাকলে থাকতে পারে। এখন দ্বিতীয় প্রশ্নটা কি? হোয়াট রেজিম ইউ উইল প্রেসক্রাইব? আমি এখানে আনসারটা ছিল, আমি আনসারটা মুছে ফেলছি। রিট্রিটমেন্ট ক্যাটাগরি, রিট্রিটমেন্ট ক্যাটাগরি। হোয়াট রেজিম ইউ উইল প্রেসক্রাইব? রিট্রিটমেন্ট ক্যাটাগরি তো বললে হবে না তো, রেজিম, তোমার রেজিম বলতে হবে তো। বলো কি? 4 FDC উইথ লেভোফ্লক্সাসিন ফর 6 months। 4 FDC উইথ লেভোফ্লক্সাসিন 6 months, এটা কার, কোথাকার রেকমেন্ডেশন? ন্যাশনাল গাইডলাইন। ন্যাশনাল গাইডলাইনে কোথায় লেখা আছে এটা? কবে পড়ছো ন্যাশনাল গাইডলাইন? ম্যাডাম এটা বলতে গেলে তো জিন এক্সপার্টের রিপোর্টটা লাগবে আমার। না, কেন জিন এক্সপার্টের রিপোর্ট না থাকলে এদিকে চিকিৎসা দেওয়া যাবে না? প্রথম যে রেসপন্স করলো যে লেভোফ্লক্সাসিন, আমি হ্যাঁ বলো। ন্যাশনাল গাইডলাইনে ম্যাডাম দুইটা কথাই লেখা আছে, যদি টিএসটি করে যদি আইএনএইচ এবং রিফাম্পিসিন সেনসিটিভ পাই, তাহলে ম্যাডাম এই ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা 4 FDC 2 months দেন 2 FDC for 4 months এভাবে দিতে পারি। এইভাবে দিতে পারি মানে কি? তোমার ভাব দেখে মনে হচ্ছে যে এইভাবেও দিতে পারে, অন্য ভাবেও দিতে পারে। এটা তো একদম ক্লিয়ার কাট একটা কনসেপশন থাকতে হবে যে আমি যাকে রিট্রিটমেন্ট দিব তাকে কিভাবে দিব। রিট্রিটমেন্টের কয়টা ক্যাটাগরি দেয়া আছে ইয়াতে, যে দেখো আমি তোমাদের জন্য নিয়ে আসছি আজকে। এটা দেখো, এটা দেখতে পাও, দেখে বলো। এখন দেখা যায়? জি ম্যাডাম। হ্যাঁ, এটা পড়ো, পড়ে আমাকে বলো এখানে কি লেখা আছে। একজন পড়ো, দেখো কি বলা আছে। প্রিভিয়াসলি ট্রিটেড কেসেস রিসিভ মোর দেন, প্রিভিয়াসলি ট্রিটেড মানে কি? রিসিভ মোর দেন 1 month অফ অ্যান্টি টিউবারকুলার ট্রিটমেন্ট ইন দ্য পাস্ট। তাহলে ইফ নো রেজিস্ট্যান্স টু টিবি ড্রাগ, তার মানে আমি ডিএসটি রেজাল্ট হাতে পেয়ে গেছি, বোথ রিফাম্পিসিন এন্ড আইএইচ সেনসিটিভ, পালমোনারি এন্ড এক্সট্রা পালমোনারি টিবি কেস। তার মানে আমি ডিএসটি রিপোর্ট আমার হাতে আছে, সেটা পালমোনারিও হতে পারে, এক্সট্রা পালমোনারিও হতে পারে। তাকে কি দিব? 6 মাস দিব হচ্ছে রিফাম্পিসিন, আইএনএইচ, পাইরাজিনামাইড, ইথাম্বিটল। এই ব্যাপারে কোনো কনফিউশন থাকা যাবে না। রিপোর্ট হাতে আছে, পালমোনারি, এক্সট্রা পালমোনারি, দুইটা ড্রাগই সেনসিটিভ, আমি 4 ড্রাগ রেজিম দিব ফর 6 months, শেষ। দ্বিতীয় কি? ক্লিনিক্যালি ডায়াগনোজ পিটিবি,
আমি পিটিবি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করেছি, তাহলে ক্লিনিক্যালি ডায়াগনোস পিটিবি কি ট্রিটমেন্ট পাবে? 6 মান্থস রিফাম্পিসিন আইএনএইচ পাইরাজিনামাইড রিথাম্পিটল। এখানে কি লিভোফ্লক্সাসিন আছে? না ম্যাডাম। এখানে লিভোফ্লক্সাসিন নাই। তারপরে কি বলছে? কমপ্লিকেটেড এক্সট্রা পালমোনারি কেস। তার মানে কি কি কমপ্লিকেটেড? টিবি মেনিনজাইটিস হতে পারে, নিউরোলজিক্যাল টিবি হতে পারে, বোন টিবি হতে পারে, নন রিজলভিং লিম্ফ নোড। তার মানে কমপ্লিকেটেড এক্সট্রা পালমোনারি টিবি। আমার হাতে ডিএসটি রিপোর্ট নাই, তাকে আমি কি দিব? 12 মাস দিব রিফাম্পিসিন আইএনএইচ পাইরাজিনামাইড রিথাম্পিটল, তার সাথে কি দিব? লিভোফ্লক্সাসিন ফর 12 মান্থ। আর এই তোমার যে কেস, তুমি এই কেসে দিয়ে দিলা কি? লিভোফ্লক্সাসিন সহ 6 মাস। দেখো লিভোফ্লক্সাসিন সহ 6 মাস কে পাবে? যার হচ্ছে রিফাম্পিসিন সাসেপ্টেবল, মানে জিন এক্সপার্ট করা আছে, রিফাম্পিসিন সাসেপ্টেবল আইএনএইচ রেজিস্ট্যান্ট or unknown in bacteriologically confirmed PTB and extrapulmonary TB। এখন তুমি আমাকে বলো উপরেরটা নিচেরটার ভিতরে পার্থক্য কি? 2 নাম্বার ম্যাডাম উপরেরটা হচ্ছে যদি আর 4 নাম্বার। ম্যাডাম ডিএসটি রিপোর্ট যখন আমার হাতে আসবে হ্যাঁ, তখন উপরেরটা আমি দিতে পারবো। আর উপরের নিচেরটা কোনটা? ম্যাডাম যদি শুধু আমি জিন প্রথমটা ইফ নো রেজিস্ট্যান্স টু টিবি টেস্ট। না ওইটা তো শেষ, ওইটা তো আলাদা। আমি পালমোনারিতে আছে, আমার রুগীটা কি রুগী? আমার রুগীটা পালমোনারি রুগী। আমরা পালমোনারি জি ম্যাডাম এখানে পাই ওয়ার্ডে, আমরা কমনলি যেটা পাই পালমোনারি টিবি, তাহলে ক্লিনিক্যালি ডায়াগনোস পিটিবি। আর নিচেরটাকে কি আছে? রিফাম্পিসিন সেনসিটিভ আইএনএইচ রেজিস্ট্যান্ট or unknown in bacteriologically confirmed, unknown in bacteriologically confirmed PTB and extrapulmonary TB। এই কথাটার অর্থ কি? আমাকে লাস্টের কথাটা বুঝাও। ম্যাডাম আমরা যদি জিন এক্সপার্ট করি, জিন এক্সপার্ট শুধু আমরা রিফাম্পিসিন সাসেপ্টেবল দেখতে পাই, আইএনএস রেজিস্ট্যান্ট কিনা এটা তো আমাদের কাছে আননোন, জানি না। রাইট। আর এক্ষেত্রে আমরা এখানে লিভোফ্লক্সাসিন সহ দিতে পারি। or unknown in bacteriologically confirmed PTB and extrapulmonary TB। তাহলে উপরেরটার সাথে নিচের পার্থক্য কি? ক্লিনিক্যালি ডায়াগনোস পিটিবি। ম্যাডাম আমি একটু কথা বলতে চাই। আননোন বলতে ম্যাডাম এখানে আননোন মানে হচ্ছে আইএনএইচ রেজিস্ট্যান্সটা আমরা করেছি, জানি যে আইএনএইচ রেজিস্ট্যান্ট, অথবা আইএনএইচ রেজিস্ট্যান্স আমরা দেখতে পারিনি, মানে আইএনএইচ রেজিস্ট্যান্সটা আমরা জানি না। ম্যাডাম পরে মনে হয় ভেতরে লেখা আছে ডেসক্রিপশনে, মানে আইএনএইচ রেজিস্ট্যান্সটা আসলে আমাদের ল্যাবগুলোতে দেখা যায় না। হ্যাঁ ম্যাডাম হচ্ছে বেশি আমরা যেসব রোগী পাবো তাদের সবারই আমরা শুধু রিফ রেজিস্ট্যান্ট কিনা সেটা জানতে পারবো, আইএনএইচটা আমাদের অজানা থাকবে। তাহলে মোস্ট পেশেন্টস আসলে রিট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে যে 4 নাম্বার যে ঘরটা আছে সেটাই পাবে। তাহলে 2 নাম্বার ঘরটা কি? ক্লিনিক্যালি ডায়াগনোস পিটিবি। ম্যাডাম ওখানে লিভোফ্লক্সাসিন ছাড়া পাবে। যদি আমরা এটা কারা? এটা ডায়াগনোসিস হয়েছে, এখানে আমরা ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম হতে পারিনি। ব্যাকটেরিওলজিক্যালি পাও নাই, মনে কর ব্যাকটেরিওলজিক্যালি আসে নাই, কিন্তু ক্লিনিক্যালি তুমি পিটিবি মনে করতেছো, রাইট? পিটিবি এবং আগে ট্রিটমেন্ট পেয়েছে একবার। আর হ্যাঁ, এটা তো ডেফিনেটলি টোটাল গ্রুপটাই হচ্ছে প্রিভিয়াসলি অ্যান্টি টিবি পাওয়া, ঠিক আছে? এখন তুমি সিনারিওতে আসো, এখন এটা ক্লিয়ার। ম্যাডাম আসসালামু আলাইকুম, একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলো। জি ম্যাডাম, এখানে যে কমপ্লিকেটেড এক্সট্রা পালমোনারি যে কেস, হ্যাঁ টিবি মেনিনজাইটিস বা নিউরোলজিক্যাল টিবি, এইগুলো কি আগে ট্রিটমেন্ট পেতে হবে, নাকি কেউ যদি নতুন নিউলি ডায়াগনোস টিবি মেনিনজাইটিস হয় বা নিউরোলজিক্যাল টিবি তখন কি আমি কি করব? না এটা এই যে দেখো বামে আছে প্রিভিয়াসলি ট্রিটেড, এই ঘরটা হচ্ছে পিওরলি ফর প্রিভিয়াসলি ট্রিটেড, ঠিক আছে? এখন নিউরোলজিক্যাল টিবি মেনিনজাইটিস তো ম্যাডাম দেখা গেল মানুষের জীবনে একবারই হয়তো হয়েছে। না তুমি মনে করো আগে পালমোনারি টিবি ছিল, প্রিভিয়াসলি ট্রিটেড পালমোনারি টিবি। তুমি বুঝছো কি বলছি আমি তোমাকে? মনে করো প্রিভিয়াসলি পালমোনারি টিবি ছিল, তার আগে পালমোনারি টিবি ছিল, এখন সে নিউরোলজিক্যাল টিবি নিয়ে আসছে, 3 বছর টিবি মেনিনজাইটিস। সে বললো যে আমি 3 বছর আগে আমার বুকে টিবি ছিল, আমি 6 মাস ওষুধ খাইছি, তাহলে সে এই ক্যাটাগরিতে পড়বে। আচ্ছা ম্যাডাম, মানে নিউলি ডায়াগনোসড টিবি মেনিনজাইটিস হলে ম্যাডাম এই ক্যাটাগরি, এটা তো উপরে না। এই যে প্রথম ঘরটা হচ্ছে নিউ কেস, নেভার ট্রিটেড ফর টিবি, এই ঘরটা হচ্ছে নিউ কেসের জন্য, আর এই ঘরটা হচ্ছে প্রিভিয়াসলি ট্রিটেড এর জন্য, ঠিক আছে? জি ম্যাডাম, থ্যাংক ইউ। কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ বলো। রিঅ্যাক্টিভেশন বা রিইনফেকশনের জন্য এটা ম্যাডাম না? বুঝি নাই বাবা, আবার একটু বলো, শুনি নাই।
এটা ম্যাডাম রিঅ্যাক্টিভেশন বা রিইনফেকশনের জন্য নাকি না, ম্যাডাম? রিঅ্যাক্টিভেশন অথবা রিইনফেকশন ডিফারেন্ট। ওটা কি ফর্মে হয়েছে সেটা আলাদা। এটা হচ্ছে তুমি মনে করো সেকেন্ড টাইমে মোট কথা যারই ট্রিটমেন্ট লাগবে সেটা রিঅ্যাক্টিভেশনও হতে পারে, নিউলি ইনফেক্টেড হতে পারে, কিন্তু ট্রিটমেন্টটা তোমার এর আগে একবার যদি জীবনে এক্সপোজড হয় টু অ্যান্টি টিবি ড্রাগ, তাকে দ্বিতীয়বার দিতে গেলে তখন প্রিভিয়াসলি ট্রিটেড এর ভিতরে হবে। এমনও হতে পারে সে প্রিভিয়াসলি পার্শিয়ালি ট্রিটেড ছিল। ঠিক আছে? একটা কোশ্চেন ছিল ওই যে এখানে 6 এর পর এইচটাকে উইদিন ব্র্যাকেট রাখা হয়েছে, এটার কারণটা কি ম্যাম? এটা কি আচ্ছা, 6 এর পরে এইচটাকে উইদিন ব্র্যাকেটে রাখা হয়েছে, এটা সম্ভবত এই যে আইএনএইচ রেজিস্ট্যান্ট অথবা আননোন, এই জন্য এইচটার জন্য এরকম রাখা হয়েছে। এটা আমি ভিতরে না পড়ে দেখতে হবে, আমি এই মুহূর্তে তোমাকে মানে ম্যাডাম 4FDC ছাড়া পাওয়া যাবে তো এই জন্য 4FDC ছাড়া পাওয়া যায় না, এটাও হতে পারে, আমি জানি না। আমারটা তার ভিতরে না একটু ডিটেলস পড়ে দেখতে হবে, আমার এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ এটা আমার কখনো মাথায় আসে না যে এটা কেন ব্র্যাকেটের ভিতরে দেয়া। ম্যাডাম হ্যাঁ, প্রিভিয়াসলি ট্রিটেড কেসের ক্ষেত্রে এখানে বক্সে প্রথম যে বক্সটা লিখেছে ইফো এটা রেজিস্ট্যান্স টু টিবি হ্যাঁ ড্রাগস, জি হ্যাঁ ম্যাডাম, এখানে কিন্তু স্যার ম্যাডাম ওই যে 6 মান্থ 4FDC লিখেছে, হ্যাঁ, কিন্তু এটা তো ন্যাশনাল গাইডলাইন, 4FDC, জি ম্যাডাম, কিন্তু এটা তো হচ্ছে 27 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর পৃষ্ঠা, কিন্তু এটা 27 28 নম্বর নাম্বার পৃষ্ঠায়, পৃষ্ঠা, রাইট? জি ম্যাডাম 27 নম্বর পৃষ্ঠায় যেখানে ডেসক্রিপশন লিখেছে হ্যাঁ হ্যাঁ ওইখানে কিন্তু ম্যাডাম ওই কথাটা লেখা আছে যে জিএসটি করার পরে যদি আমরা আইএনএইচ এবং রিফাম্পিসিন সেনসিটিভ পাই সেক্ষেত্রে আবার এই ম্যাডাম 4FDC 2 মান্থ দেন 2FDC 4 মান্থ, এটা মানে কথাটা দুই রকম লাগতেছিল আমার কাছে, এই জন্য ও আমি বলছি। আচ্ছা, না কিন্তু রিট্রিটমেন্টে তো ওই ওই ক্যাটাগরি 1 এর মতো ট্রিটমেন্ট কোথাও নাই জি ম্যাডাম, রিট্রিটমেন্টে। এটা ম্যাডাম এই ন্যাশনাল গাইডলাইনে এর আগের পৃষ্ঠায় লেখা আছে ও ভিতরে আমি তো ডেসক্রিপশন, এটা 27 নাম্বার পৃষ্ঠা তো এখানে, আমি এইটুকু শুধু কাট করে এটা নিয়ে আসছি। এটা ডিসক্রিপেন্সি আছে এখানে, বক্স এবং ভেতরে ডেসক্রিপশনে বক্স এবং ডিসক্রিপেন্সি আছে ডেসক্রিপশনে নাকি? আলাদা আছে। আচ্ছা, জি জি বক্স ডেসক্রিপশনে যা খুশি থাকুক, প্রিভিয়াসলি ট্রিটেড কেস এটা 6 মাস রিফাম্পিসিন, আইএনএইচ, পাইরাজিনামাইড, ডিথাম্বিটল পাবে, কিন্তু মানে ক্যাটাগরি 1 মানে নেভ কেসের ক্যাটাগরি 1 কিন্তু কখনো রিট্রিটমেন্টে যাবে না, সেটা ডিএসটি সেনসিটিভ থাকলেও। তাহলে এটা আবার একটু দেখতে হবে, বুঝছো? আমি অন্যান্য গুলি একটু দেখে আমি যদি পারি তোমাদেরকে একটু ফিডব্যাক দিব, জি ঠিক ম্যাডাম, আছে? আচ্ছা, এবার আমাদের এই কেসটাতে আসো, আমাদের কেসটা দেখো এখন কিসে পড়বে বলো, কি করবা? পেশেন্টের কি ছিল? স্মিয়ার শো এফবি পজিটিভ, তার মানে কি ব্যাকটেরিওলজিক্যালি এফবি পজিটিভ আছে, জিন এক্সপার্ট না কিন্তু এফবি পজিটিভ আছে, একে কি দিবা? এখন বলো, বির আনসার দাও, হোয়াট রেজিম ইউ উইল প্রেসক্রাইব? ম্যাডাম 4FDC 6 মান্থস পাবে অ্যালং উইথ লিভোফ্লক্সাসিন লিভোফ্লক্সাসিন। এটা শুধু 4FDC 6 মান্থ না কেন, কারণ হচ্ছে এটা ব্যাকটেরিওলজিক্যালি প্রুভেন কনফার্ম। এফবি, এই জন্য। আর হচ্ছে ইলাবোরেট অ্যান্টিটিবি রেজিম। আচ্ছা, এটা ইলাবোরেট অ্যান্টিটিবি রেজিম মানে তুমি এটা টোটালটা বলবা যে 4টা ড্রাগ কি কি। তারপর হোয়াট ডু ইউ ডু ইফ এমটিবি কালচার কম্পিসিন আর আইএইচ রেজিস্ট্যান্স আফটার 6 উইকস? তুমি ডিএসটি পেলা, দুইটা রেজিস্ট্যান্ট, এখন ওকে কি করবা? এমডিআর এর মতো ট্রিটমেন্ট দিব। এমডিআর এর ট্রিটমেন্টে একটা জিনিসই একটু লাগে, যে এই যে বাংলাদেশে এখন যে মডিফাইড একটা রেজিম দেয়, এই রেজিমে কি কি ড্রাগ থাকে, ড্রাগটা একটু দেখে নিও, এটা একটু দেখে নিতে হবে, এটা একটু দেখে নিও, এটা পারবা? আচ্ছা, এটা এই বিষয়টা এই প্রিভিয়াসলি ট্রিটেড কেসের অ্যান্টিটিবিটা যেন কখনো ভুল না হয়, কারণ এটা তোমাদের সব সময় লাগে। লং কেসে থাকে টিবির কেস, লং কেসের সময় লাগে, এবং অনেক সময় দেখা যায় যে অস্পিতেও ইভেন থাকতে পারে, প্লাস হচ্ছে আইওইতে থাকতে পারে, কাজে এই জায়গাটা যেন কোনো কনফিউশন না হয় ট্রিটমেন্টে। এই জন্য আমি এই জায়গাটুকু একটু নিয়ে আসছি, কারণ লং কেসের সময় প্রায় দেখা যায় স্টুডেন্টরা এটা গন্ডগোল লাগায় ফেলে যে এই পেশেন্টটাকে কি দিয়ে ট্রিটমেন্ট করবে। আচ্ছা, এখন আসো হচ্ছে এটা হচ্ছে একটা ইথিক্যালের একটা কোশ্চেন, ইথিক্যাল নিয়ে একটু ডিসকাস করতে চাই। ইথিক্যালের আমি কি একটু মিউট করবে যার মাইকটা? আচ্ছা, আমি না চ্যাট বক্সটা দেখতে পারতেছি না কি কি আছে। ও আচ্ছা, ও আনসার দিয়েছে এখানে। আচ্ছা, আমি সবার শেষে দেখবো, যদি একটু করতে পারি তখন করব। আচ্ছা, এই ইথিক্যালটা কি দেখো, একটা 58 years old woman admitted in hospital for 5 days ago with the diagnosis of terminal stage of carcinoma breast with metastasis for 2 years
currently she is unable to perform her daily activities without support. She can poorly communicate verbally. A decision of giving percutaneous endoscopic guided gastrostomy tube has been taken. You are one of the member of the medical ethical committee to take a final decision. তাহলে এই পেশেন্টটাকে গ্যাস্ট্রোএন্টেরোস্টমি টিউব দেওয়ার ডিসিশন হয়েছে। এখন তুমি হচ্ছে মেডিকেল ইথিক্যাল কমিটির ডিসিশনের মেকার আর কি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে এটা তাহলে স্টেশন 5 এ সবসময় ইথিক্যাল ইস্যু থাকে। তুমি স্টেশন 5 এ যখন যাবা তুমি জানবা যে এখানে আইদার ইথিক্যাল ইস্যু থাকবে অথবা পাবলিক হেলথ। তাহলে তুমি কোশ্চেনের প্যাটার্ন দেখলে তো বুঝবা তোমাকে যেটা দেয়া থাকবে যেটা পাবলিক হেলথ না ইথিক্যাল ইস্যু। তাহলে প্রথম প্রশ্ন কি, ডু ইউ হ্যাভ এনি ফার্দার কোয়ারিজ ফ্রম পেশেন্টস পার্সপেক্টিভ। তাহলে এই ইথিক্যাল ইস্যুটাতে আমি একটা বিষয় একটু বলি যে ইথিকের 4টা বেসিক পিলার, যেটা যে একটা অটোনমি, তারপরে একটা হচ্ছে যে 4টা তোমরা জানো, বেনিফিশিয়ান্স, নন ম্যালাফিশিয়েন্স আর জাস্টিস। এই 4টা পিলারের মতো করে একদম শুরুতে যখন আমরা গুলা শুরু করেছিলাম, মেডিকেল ইথিক্স তো আসলে আমাদেরকে খুব বেশি একসময় আমাদের দেশে আমরা নেগলেক্টেড টপিক, মানে টপিকই বলবো ইথিক্যাল ইস্যু। সাবসিকুয়েন্টলি তখন দেখা যেত খুব সোজা করে ইথিক্যাল স্টেশনগুলি করা হতো। সাবসিকুয়েন্টলি এখন মেডিকেল ইথিক্যাল ইস্যুগুলি এমন ভাবে করা হয় যে তোমাকে ওইভাবে আনসার দেওয়ার সুযোগ দেয় যে এটা নামে মানে অটোনমি, এটা মানে ম্যালাফিশিয়েন্স, এটা মানে নন ম্যালাফিশিয়েন্স, এটা বেনিফিশিয়েন্স। যে এখন হচ্ছে তোমার ইথিক্যাল ইস্যুটা বেসিক জিনিসটা জানতে হবে। তাহলে দেখো এই পেশেন্ট পার্সপেক্টিভে তুমি কি কি ফার্দার কোয়ারি তোমার আছে। আমি এটা একটু ঢেকে রাখতেছি যে এই পেশেন্টটাকে তুমি যেহেতু ইথিক্যাল কমিটির লোক, এই পেশেন্টের এই বিষয়ে কি কি কোয়ারিজ তোমার পেশেন্টের দিকে থেকে তোমার থাকা উচিত, কি কি মনে করো তোমরা? কোনো লিভিং উইল আছে কিনা, রিটেন কোনো ডকুমেন্ট আগে থেকে প্রিভিয়াসলি আছে কিনা? রিটেন ডকুমেন্ট কি বিষয়ে? লিভিং উইল যেটা মানে বলেছি না, উইল তো ডিফারেন্ট। মনে করো সেটা হচ্ছে পেশেন্ট যদি আনকনসিয়াস, এটা কি বলছে, ক্যান পুয়ারলি কমিউনিকেট ভার্বালি। তাহলে এটা কি হচ্ছে, তাহলে আমি যদি ইস্যুটা আমরা ডিসকাস করি যে একটা পেশেন্টকে গ্যাস্ট্রোএন্টেরোস্টমি টিউব যদি দিতে হয় প্রথম কি লাগবে, প্রথম লাগবে কনসেন্ট, ডেফিনেটলি। তাহলে কনসেন্ট নেওয়া যায় কার কাছ থেকে? কনসেন্ট নেওয়ার ক্ষেত্রে প্রশ্ন আসবে যে ইথিক্যাল ইস্যুতে যে কনসেন্টটা কি পেশেন্ট দিবে নাকি পেশেন্টের সারোগেট দিবে। তাহলে পেশেন্টের যদি দিতে হয় তাহলে পেশেন্ট হচ্ছে কনসেন্ট দেওয়ার মতো ফিজিক্যালি এবং ইমোশনালি ফিট কিনা। তাহলে এখানে যে পেশেন্ট ফিট না তা কিন্তু বলে না। পেশেন্ট যদি আনকনসিয়াস হইতো তাহলে কনসেন্টের বিষয় একরকম ছিল, পেশেন্ট ক্যান পোরলি কমিউনিকেট ভার্বালি। কাজে পেশেন্টের সাথে যদি কমিউনিকেট না করা যায় আমরা সারোগেটের কাছ থেকে নিব, কিন্তু এটা ডেফিনেটলি একটা। হ্যাঁ বলো ম্যাডাম। যদি পেশেন্ট যদি ভার্বালি কমিউনিকেট করতে না পারে, সে যদি এডুকেটেড হয়, তা আমি তাকে তার করণীয়টা আমরা লিখে তাকে জানাতে পারি। সে তো মাথা নিয়ে যেতে পারে, এটা লিখে জানাবো, সে কমিউনিকেট করতে পারে। সে যদি মেন্টালি যদি অ্যালার্ট হয়, হ্যাঁ, কিন্তু কনসেন্টের ব্যাপারটা থাকবে, রাইট। কিন্তু কনসেন্টের ব্যাপারটা থাকবে, এটা যেন আমরা ভুলে না যাই যে পেশেন্টের কনসেন্টের ব্যাপারটা থাকবে। তাহলে কি কি পেশেন্টের পার্সপেক্টিভে তুমি মেডিকেল টিমের একজন ডিসিশন মেকার, তাহলে তোমার জানতে গেলে রুগীটার কাছে প্রথম তুমি জানতে চাইবে যে পেশেন্টের কি কনসেন্ট নেওয়া আছে কিনা। তাহলে দেখো 1 নাম্বার কি, কনসেন্ট ফ্রম দ্য পেশেন্ট। দ্বিতীয় কি কি আরো ইস্যু থাকতে পারে পেশেন্টের দিক থেকে? তাহলে কনসেন্টটা কে দিল, যে পেশেন্ট দিল না পেশেন্টের সারোগেট দিল, এটা জানতে হবে। আর কি পেশেন্টের কাছে জানতে হবে ম্যাডাম। আর তার পক্ষ থেকে কেউ ডিসিশন মেকার আজকে সে নিয়োগ করতে চায় কিনা, তার রিলেটিভকে, তার নিকট আত্মীয়কে। না, এটা কেন জানতে চাইবো আমি? পেশেন্ট যদি ডিসিশন দেয় যে হ্যাঁ আপনার লাগান, তাহলে আমার আর ওটা তো দরকার নাই। পেশেন্ট 58 বছর বয়স, পেশেন্ট পোরলি কমিউনিকেট, বাট তুমি যদি মনে করো হায়ার সাইকিক ফাংশন ঠিক আছে, সেই ফিজিক্যালি এবং সে ইমোশনালি এবং ফিজিক্যালি ফিট টু গিভ দ্য কনসেন্ট, তাহলে তো আমি ওর কাছ থেকে আর কোনো সারোগেট খুঁজবো না। তাহলে এই পেশেন্টের আমার কি কি লাগবে? একটা লাগবে হচ্ছে পেশেন্টের কনসেন্ট নেওয়া আছে কিনা। দ্বিতীয় কি জানতে চাও, এই পেশেন্টের কি কি ইস্যু আছে তোমার কাছে আনরিজলভ?
তুমি কি এটা জানতে চাইবে না যে পেশেন্টের ইন্ডিকেশন আছে কিনা এন্ডোস্কোপি দিয়ে আমি মানে এন্ডোস্কোপি না সরি রাইজ টিউব আমি কেন দিচ্ছি না? আসলে ইন্ডিকেশন আছে কিনা এটা আমরা ইনশিওর করবো আর কি। রাইট, এই যে কাজে এই জিনিসটা তোমার জানতে হবে যে আমার গ্যাস্ট্রোস্টমি টিউব কেন দিতে হবে, মানে রাইজ টিউব না কেন, এটা একটা ইস্যু। তৃতীয় ইস্যু কি যে মানে যেটা ইন্ডিকেশন, রাইট, ও যেটা ইন্ডিকেশন বলতে চেয়েছে। আর কোনো কিছু? প্রসিডিউর রিলেটেড কমপ্লিকেশন বা ফার্দার দেওয়ার পরে যে কমপ্লিকেশন সেটা ইনশিওর করবো। এনশিওর না, প্রসিডিউর রিলেটেড ইনফর্ম করবো, কমপ্লিকেশন হতে পারে, এক্সপ্লেন এটা করবো, হচ্ছে এক্সপ্লেন করবো। এক্সপ্লেন করব। তাহলে কমপ্লিকেশনটা আমি পেশেন্টকে অথবা পেশেন্টের সারোগেটকে আমি এক্সপ্লেন করব। আর কি ইস্যু থাকতে পারে যে তাহলে বেনিফিশিয়েন্স, নন ম্যালাফিশিয়েন্স, এটা তো জাস্টিস কি আছে বলো তো? একটা অটোনমিটা নিয়েছো, পেশেন্টের কনসেন্ট নিব। এখানে বেনিফিশিয়েন্স কি? বেনিফিশিয়েন্স সে মুখে ইনএডুকেট খাচ্ছে, তাকে আমরা এডুকেট নিউট্রিশন দেওয়ার চেষ্টা করতেছি। রাইট, তাহলে দ্বিতীয় কি বেনিফিশিয়েন্স ফর গুড পেশেন্ট, কি গুড পেশেন্টের নিউট্রিশন মেনটেন করলে ওর লাইফ যে কয়দিনও বেঁচে, এটা প্যালিয়েটিভ কেয়ারের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আর তার নিউট্রিশন মেনটেন করা। তাহলে এটা হচ্ছে বেনিফিশিয়েন্স। নন ম্যালাফিশিয়েন্স কি? এটা করতে যে ইনফেকশন হতে পারে। ভেরি গুড, তাহলে এটা হ্যাজার্ডটাকে আমার মাথায় রাখতে হবে। আমি যদি মনে করি যে আমার অল্টারনেট কোনো ভালো অপশন আছে, যে অপশন দিলে এই কমপ্লিকেশন গুলো আমি প্রিভেন্ট করব, তাহলে আমার দুইটা অপশনের মাঝে চিন্তা করতে হবে যে আমি তাকে কোন অপশনটা তার জন্য চুজ করব। তাহলে আমি এটা করতে গিয়ে যেন পেশেন্টের কোনো ক্ষতি না করি, তাহলে আমার মাথায় রাখতে হবে যে গ্যাস্ট্রোস্টমি টিউবে সাইড ইফেক্টস কি, এটা কি পেশেন্টের জন্য বড় কোনো হার্ম করবে কিনা, তাহলে সেই ক্ষেত্রে আমার রাইজ টিউব একটা অল্টারনেট অপশন হইতে পারে কিনা। আর হচ্ছে এরপরেরটা কি জাস্টিসকে এই পেশেন্টের জন্য তো জাস্টিসের প্রশ্ন কখন আসে? আমাকে একটা এক্সাম্পল দাও জাস্টিসের প্রশ্ন যখন কখন দেখা আসে? যায় যে পেশেন্ট কতগুলো আমরা ভেন্টিলেটরে দিব, হ্যাঁ, এখন যে পেশেন্টকে আমার দেখা যাচ্ছে যে একটা স্নেক বাইটের পেশেন্ট, তার নিউরোটক্সিসিটি ডেভেলপ করছে, রেসপিরেটরি ফেলিওর, তখন তাকে আমি ভেন্টিলেটরে দিব। আরেকটা পেশেন্ট দেখা গেলো যে মাল্টিপল কোমরবিডিটিস, 85 ইয়ার্স একজন পেশেন্ট, তখন ভেরি আমাকে গুড, যদি তাহলে ওর জন্য আমার rationally জাস্টিসের প্রশ্ন আসবে যে আমি ভেন্টিলেটরটা কাকে দিব। এখানে কি জাস্টিসের কোনো বিষয় আছে? না ম্যাম, এখানে জাস্টিসের বিষয় না, তবে এখানে ম্যাম পেক টিউব দেওয়ার পরের পরবর্তী কেয়ারটা পেশেন্ট নিতে পারবে কিনা, এটা এখানে একটু বড় একটা ইস্যু আর কি। আচ্ছা, যে পেশেন্টের সারোগেট যারা আছে অথবা এই পেশেন্টের যদি কেয়ার নিতে পারবে। হসপিটালাইজ থাকে, এটা তো হসপিটালের দায়িত্ব যে হসপিটাল এনশিওর করবে এটা। তাহলে আসো আমরা এটা একটু দেখি কি কি আছে। একটা হচ্ছে কনসেন্ট, যে কি কি ফার্দার কোয়ারিজ। তাহলে একটা কনসেন্ট দিতে হবে পেশেন্টের, কনসেন্ট ফ্রম গার্জিয়ান যদি সারোগেট থাকে। প্রসিডিওরটা এক্সপ্লেন করা হয়েছে কিনা এটা তোমরা বলছো। প্রসিডিওরটা এক্সপ্লেন করা হয়েছে এটা তোমরা বলো না, তোমরা বলছো কমপ্লিকেশন। প্রসিডিওরটা তো এক্সপ্লেন করতে হবে, রাইট? না ম্যাডাম, এটা তো বললাম যে কি ইনফরমেশন দিব, তখন বললাম যে প্রসিডিউরারে মানে আচ্ছা ঠিক যে আছে, কোনো তাহলে বেনিফিশিয়াল রিস্ক এন্ড অসম্ভব এটা বলতে বুঝতে পারছি, আমি ভুলে গেছিলাম। তাহলে প্রসিডিওরটাও আমরা এক্সপ্লেন করলাম তার হচ্ছে সারোগেটের কাছে। এরপরে ক্যান শি টেক ফুড এডিকুয়েটলি বাই মাউথ, এই যে শুরুতেই যে বললাম যে সে কি আসলে খেতে পারতেছে কিনা, এনি সাইন অফ আন্ডার নিউট্রিশন। তাহলে পেশেন্টের এটা আসলে প্রয়োজন আছে কিনা, তোমরা যে কথাটা বলেছিলা যে পেশেন্টের ইন্ডিকেশন আছে কিনা এটা করার, তাহলে সেটা দেখবো। তাহলে এটা মোটামুটি হয়ে গেছে। এরপরে ডু ইউ হ্যাভ এনি কোয়ারিজ ফ্রম দ্য ডক্টরস পার্সপেক্টিভ? এখানে কি জানতে চাও? কি কি আছে এই যে দেখো, কি কি। 1 নাম্বার, ক্যান এনজি টিউব বি অ্যান অল্টারনেটিভ। তাহলে এটা তোমার ওই যে যখন তুমি ডক্টরস পার্সপেক্টিভে তুমি তখন চিন্তা করবা, কারণ রুগীর লোক তো জানে না যে কি কি অপশন, তুমি জানো, তুমি তখন চিন্তা করবা যে এনজি টিউব একটা অল্টারনেট অপশন হইতে পারে কিনা। তাহলে এনজি টিউব দিলে অনেকগুলি কমপ্লিকেশন আমরা প্রিভেন্ট করতে পারবো যেগুলি গ্যাস্ট্রোস্টমি টিউবে হওয়ার সম্ভাবনা থাকে। ডিড এনজি টিউব ট্রাইড বিফোর, এনজি টিউবটা আগে দেওয়া হয়েছিল কিনা। এনি কমপ্লিকেশন উইথ এনজি টিউব, মনে করো একসময় অনেকদিন ওর এনজি টিউব ছিল, এনজি টিউব থাকতে তার একবার অ্যাসপিরেশন হয়ে গেছিল, অ্যাসপিরেশন নিউমোনিয়া আরো বেশি খারাপ হয়ে গেছিল। তাহলে এনি কমপ্লিকেশন অফ এনজি টিউব। ক্যান টিপিএন বি অ্যান অল্টারনেটিভ টু গ্যাস্ট্রোস্টমি টিউব, টিপিএন কি দেয়া যায় কিনা। টিল উইথ পিইজি ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ দ্য ওমেন, ওই যে বললাম যে নন ম্যালাফিশিয়েন্স এর জন্য তোমার তখন দেখতে হবে যে এটা
তার কোয়ালিটিটা ইমপ্রুভ করবে কিনা। তাহলে তুমি দেখলা যে না তাকে এনজি টিউব দেওয়া যাচ্ছে না, এনজি টিউব দিলে তাকে অ্যাসপিরেশন হয়ে যায়, তাকে টিপিএন দেওয়া যাচ্ছে না, টিপিএন দিলে তার ঝামেলা হচ্ছে, তাহলে এটা একটা অল্টারনেট। এই চিন্তাগুলি মাথায় রাখতে হবে। হোয়াট উইল বি ইয়োর কমেন্ট অ্যাজ এ মেম্বার অফ দ্য মেডিকেল ইথিক্যাল কমিটি? এখন তুমি মতামত দাও। তাহলে তোমার কি মতামত হওয়া উচিত? তাহলে আমি ফেভার অফ গ্যাস্ট্রোস্টোমি টিউব। কারণ হচ্ছে যদি তাই হয় আগের গুলিতে কমপ্লিকেশন হয়ে, তাহলে ডেফিনেটলি এটা কি হবে, এটা হচ্ছে বেনিফিশিয়েন্সি ইন ফেভার অফ টিউব। আচ্ছা, আমি এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই, ওইটা নিয়ে না, ইথিক্যাল ইস্যু নিয়ে। আচ্ছা, এটা একটু দেখো, এটা একটু ডিফারেন্ট টাইপ করে আমি এটা নিয়ে আসছি। যে একটা 27 years old woman presented with low grade fever for 3 weeks with nodular swelling in the right side of the neck. She has weight loss of 2 kg weight. You have decided her for excisional biopsy for histopathology without explaining the reason. After biopsy report, you have prescribed anti-tubercular drug and sent her home. She came back to you after 3 weeks with pain in left great toe. You have prescribed NSAID for pain. Patient did not improve much and developed puffy face and dependent edema. You told to her friend that she has tuberculosis. আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই সিনারিওটাতে ইথিক্যাল ইস্যু নিয়ে তুমি একটু কমেন্ট করবে আমাকে। এই যে সিনারিও আমি একটা দিলাম, এই সিনারিওতে আমি জাস্ট খালি তোমার ইথিক্যাল ইস্যুর একটা ব্রড একটা পার্সপেক্টিভে তোমার কাছে ইথিক্যাল ইস্যু রিলেটেড কমেন্ট চাই, যে এখানে ইথিক্যাল ইস্যুর কি কি ভায়োলেশন আছে, অথবা ইথিক্যাল ইস্যু রিলেটেড কি কি বিষয় আছে এখানে। One is excisional biopsy. The reason was not explained. Why the biopsy is being done? The reason was not explained, right? এটা ডেফিনেটলি এর সাথে আরো কি থাকতে হইতো, একটা পেশেন্টের কনসেন্ট, written informed consent. রিটেন হোক ভার্বাল হোক, একটা ইনফর্ম কনসেন্ট থাকতে হতো। তাহলে এখানে প্রথমে একটা হয়েছে যে অটোনমি ভায়োলেশন। দ্বিতীয় কি আছে, আফটার বায়োপসি রিপোর্ট ইউ হ্যাভ প্রেসক্রাইবড অ্যান্টিটিউবারকুলার ড্রাগস not explained and send her home. তাহলে আমরা এই সময় কি করেছি, আমরা এই সময় রুগীকে কোনো কিছুই এক্সপ্লেন করি নাই, কি ড্রাগ দিচ্ছি, যে কাজটা আমরা সব সময় করি। পেশেন্ট কাউন্সিলিং আমাদের খুবই খারাপ। তাহলে এই পেশেন্ট কাউন্সিলিং কিন্তু তোমাদের একটা স্টেশন থাকে, যেহেতু স্টেশন থাকে, এখন তোমরা অনেক ভালো পেশেন্ট কাউন্সিলিং পারো, অসুবিধা একটা স্টেশন থাকে। যে টিউবারকুলার ড্রাগে কি কি সাইড ইফেক্টস হতে পারে সেটা আমরা তাকে বলি নাই। 3 সপ্তাহ পরে সে গ্রেড টোতে ব্যথা নিয়ে আসলো, তারপরে কি হলো, তাকে এনএসএআইডি হওয়ার পরে তারপরে যে সমস্যাটা হলো ডিউ টু এনএসএআইডি। এইখানে কি সমস্যা, ভায়োলেশন অফ হুইচ পার্ট অফ দ্য ইথিক্যাল ইস্যু? এটা হলো যে non-maleficence. He told her friend that he has tuberculosis. এখানে কোনো কিছু মেনটেন করে। কাজে এই যে দেখো তোমরা এইগুলি সবগুলি এখন সুন্দর করে পড়েছো, কাজে এইগুলি পরীক্ষার সময় রাখতে হবে। সবগুলি বলেছে ট্রুথ টেলিং, এইখানে একটা ইথিক্যাল ইস্যু আছে, আমি এটা একটু আলোচনা করতে চাই। 12-year-old has undergone several treatment regime for cancer over a period of years, none of which have been successful. New treatment might offer some benefit but are considered unlikely to lead a complete cure. Research trial indicate that the benefit can be between a few months to a year of life. After much discussion, parents withhold their consent when the new treatment by the clinical specialist at the hospital. The parents are concerned that the potential side effects outweigh the possible extension of the child's life. They believe their child has already suffered enough over the years of treatment. এইরকম একটা সিনারিওতে মনে করো আমি তোমাকে শুধু উপরটুকু দিলাম, আফটার এই পর্যন্ত that the benefit can be in a few months to a year of life. এইখানে ইথিক্যাল ইস্যু আসে, এই ইথিক্যাল ইস্যু আসলে এখানে
তোমার বেনিফিশিয়াল কি হবে এবং নন ম্যালাফিশিয়াল কি হবে এবং তোমার রেসপন্স কি হবে? এখানে হলো যে যেহেতু পেশেন্ট মাইনর, সেক্ষেত্রে পেশেন্ট হিসেবে কাউন্ট করতে হবে এবং ওনাদের অটোনমিকে রেসপেক্ট না না না, আমি তোমাকে বুঝাইতে পারি না। আমি প্রথম জানতে চাই এই সিনারিওতে বিং মেডিকেল ডিসিশন কি হবে, আমি এটা আগে জানতে চাই। আচ্ছা, ডিসিশন হলো যে আমি যেটা রিসার্চ ট্রায়াল আছে সেটা আমি ওনার উপর করবো না। এটা হচ্ছে তোমার ডিসিশন। এখন মনে করো পেশেন্ট যে তুমি এটা দাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা? ওই যে অটোনমি, পেশেন্টের গার্ডিয়ান চাচ্ছে, তাহলে তুমি কি করবা? অটোনমি রেসপেক্ট করব। অটোনমি রেসপেক্ট না, সেক্ষেত্রে আরো ভালো করে ডিটেইল এক্সপ্লেইন করতে হবে যেটা কোনো সাইড ইফেক্ট মানে এটা হয়েছে কি যে এই যে দেখো এই টোটাল সিনারিওটা কিন্তু এখানে দেখান। আফটার মাচ ডিসকাশন দ্য প্যারেন্টস উইথহোল্ড দেয়ার কনসেন্ট। আসছে যে অনেক নতুন রিসার্চের আসছে এটাতে বাচ্চার লাইফ স্প্যান কতটুকু বাড়াবে, ফিউ মান্থস টু এ ইয়ার অফ লাইফ। তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের সাইড ইফেক্টস আছে। যে দেখো তোমরা দুইজনে, একজন যে অটোনমি, পেশেন্টের গার্ডিয়ান চাচ্ছে, তার মানে হচ্ছে আমি দিব, আর একজন বলছে যে না আমি মাছ ডিসকাশন করব পেশেন্টের সাথে। তাহলে দেখো এই যে ইথিক্যাল ইস্যুর কিন্তু একটা আমার নিজস্ব জাজমেন্ট, ডেফিনেটলি তোমার নিজস্ব জাজমেন্ট থাকবে। আমরা কি যা চাই তাই কি করবো? পেশেন্টের অটোনমি এটা বলে হবে সব জায়গায়? Beneficence, whatever is best for the patient. বেনিফিশিয়ালস থাকতে হবে না আমার কাজে, মেইন হচ্ছে বেনিফিশিয়ালসটা আমার মাথায় রাখতে হবে। বেনিফিশিয়ালস এবং নন ম্যালাফিশিয়ালস। অটোনমির চেয়ে কিন্তু কোনো যেখানে প্রিভেল করে বেনিফিশিয়ালস আর নন ম্যালাফিশিয়ালস ওভার অটোনমি। তুমি একটা বায়োপসি করতে চাও, পেশেন্টের কনসেন্ট আমার ইম্পর্টেন্ট, অটোনমি কনসেন্ট না দিলে তুমি ওটা পারবা না, তুমি বারবার বোঝাবা, কিন্তু ওইটা কিন্তু তোমার লাগবে ফর ডায়াগনস্টিক পারপাস। কিন্তু এরকম একটা পারপাস এখানে মানে বেনিফিট এন্ড কমপ্লিকেশন দুইটা অলমোস্ট প্যারালাল, তখন কিন্তু তোমার ওই দুইটা চিন্তা রাখতে হবে, বেনিফিশিয়ালস এবং নন। পিকচারটা আবার একটু দেখো। undergo several treatment ranging for cancer over a period of years, none of which parents have had a new treatment which clinical trials suggest might prolong life of some cancer patient by between a few months and a year. As a result, they requested that this treatment given to their child. However, the specialist clinician at the hospital do not believe there would be any such significant benefit for the child, and the side effect of the treatment can often be debilitating. কাজে এরকম অবস্থাতে কিন্তু এই যে যদি শুধু উপরের অংশটুকু দিয়ে তোমাকে কোশ্চেন গুলি করা হয়, তখন কিন্তু তোমার এই শুরুতে কিন্তু এই কথা বললে হবে না যে প্যারেন্টস চায় হচ্ছে আমি অটোনমি আমি দিয়ে দিব, তাহলে কিন্তু ইথিক্যাল ইস্যু বাকি দুইটা পার্ট থাকতো না, বেনিফিশিয়ালস এবং ম্যালাফিশিয়ালস। তাহলে তোমরা যখন ইথিক্যাল ইস্যু গুলি হ্যান্ডেল করবা, এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখবে। এখন আমি তোমাকে একটা জিনিস একটু দেখাই। আর একটা জিনিস, a pregnant woman decided to have a triple marker test for Down screening. After she has given the blood, she decided she does not want to know the result. The test result shows a high risk of Down syndrome. The clinician feels there will be a high social and economic burden on the family and would likely social and economic burden on the family and would like to convey the test result to the patient to inform her decision making. এখন বলো তোমাদের সিদ্ধান্ত জানো, কোশ্চেন পরে করি, বলো এটা কি করবা? যেহেতু ম্যাম এখানে ডাউন সিনড্রোমের হাই রিস্ক রেজাল্ট এসেছে, সেটা অবশ্যই এটা একটা ইম্প্যাক্ট আছে পেশেন্ট ইটসেলফ এবং তার প্যারেন্টস এর। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা মানে অটোনমিকে রেসপেক্ট করে আমাকে মানে পেশেন্টকে বুঝাতে হবে যে আমি এই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, এই জিনিসটার আপনার সারা জীবনের একটা ইম্প্যাক্ট আছে, সেই হিসেবে ওনাকে অ্যাপ্রোচ করতে হবে, পোলাইটলি অ্যাপ্রোচ করতে হবে।
আচ্ছা, যদি পেশেন্ট তারপর বলবে না আমি জানতে চাই না, পেশেন্ট যদি বলে যে না আমি চাই না যে এটা আপনার আমার ফ্যামিলির কাউকেও জানান, তাহলে সেই ক্ষেত্রে কি? জাস্টিস করবো। জাস্টিস ফ্যামিলির সাথে কথা বলা যায়, যদি তারা বেয়ার করতে পারে তাহলে পেশেন্টের সাথে না বলে ফ্যামিলির সাথে কথা বলা যায় জাস্টিস অ্যাসপেক্ট। না, পেশেন্ট যদি বলে যে না আমি চাই আপনার কোন ফ্যামিলি আমার ফ্যামিলি কারোর সাথে আপনি কথা না বলেন, বেনিফিশিয়ারির জন্য যেতে হবে। এটা সবভাবে জানাতে হবে। কেন? এখানে হচ্ছে বেনিফিশিয়ান্স আছে, তারপরে কি আছে, তুমি যদি সোশ্যাল জাস্টিস, তাহলে এটা দেখো হোয়াট শুড দ্য ফিজিশিয়ান ডু। তাহলে ফিজিশিয়ান কি করবে? অ্যাপ্লাই দ্য 4 মেজর ইথিক্যাল কনসিডারেশন সিস্টেমেটিক্যালি, আর হচ্ছে হোয়াট আর দ্য মেজর ইথিক্যাল ডাইলেমা। তাহলে এখানে ইথিক্যাল ডাইলেমা কার সাথে কার? Respecting patient's autonomy. অটোনমির সাথে বেনিফিশিয়াল, বাকি তিনটা ম্যাডাম। তাহলে এইটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যেন সবসময় এটা মনে না করি যে অটোনমি ইজ দ্য মেইন পিলার অফ দ্য ইথিক্যাল ইস্যু। তাহলে দেখো কি কনসিকুয়েন্স, হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ এনি গিভেন কোর্স অফ অ্যাকশন, কনসিডার বোথ বেনিফিট অ্যান্ড হার্ম। এটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে ইথিক্যাল ইস্যু ডিল করার জন্য, যে আমরা বেনিফিট অ্যান্ড হার্মটাকে মাথায় রাখবো। ডিউটিজ অ্যান্ড অব্লিগেশন, হোয়াট আর দ্য ডিউটিজ অফ এ ক্লিনিশিয়ান। কাজে আমার ক্লিনিশিয়ানের ডিউটি, আমরা কিন্তু কখনো চাইবো না যে ডাউন সিনড্রোমের আর একটা কেসও বাড়ুক, কাজে এটা আমার কথা বলতে হবে। কনসিডার দ্য ক্যাটাগরিক্যালি ইম্পারেটিভ, এটা আমরা জানি। অ্যাপ্লিকেশন অফ প্রিন্সিপালস এর অ্যাপ্লিকেশনটা লাগবে, এটা আর না বলি, এটা আমরা জানি। এখন আসা হচ্ছে এটা একটু ইয়া করতে হবে। ওকে, তাহলে এটা স্টেশন 1। স্টেশন 1 মানে কি আমরা জানি, স্টেশন 1 মানে ইভালুয়েশন। এটা একটা সিনারিও আমি একটু দেখি। 35-year-old man presented in emergency department with disorientation and restlessness for 1. He has history of pain with swelling on his right leg for last 7 days. He is a diagnosed case of hepatitis B virus associated CLD. He is non-diabetic, pulse 100 per minute, regular, and blood pressure 80/50 millimeter of mercury. আমি প্রশ্ন দিব না, আমি প্রথম জানতে চাই এই সিনারিওটা কিসের সিনারিও, মানে এই সিনারিওটা দেখার পরে আমাদের মাথায় কি আসে? DCLD with hepatic encephalopathy. Emergency management. DCLD with hepatic encephalopathy. আচ্ছা, তাহলে কি কি? একটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস অ্যাসোসিয়েটেড সিএলডি আছে, নন ডায়াবেটিক, পালস 100, বিপি 80/50, তার মানে হেপাটিক এনসেফালোপ্যাথি, রাইট? আচ্ছা ঠিক আছে, এবার আমি কয়েকটা প্রশ্ন করি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই হেপাটিক এনসেফালোপ্যাথি থেকে আমরা ব্লাড প্রেশার কখনো 80/50 পাই? It could be septic encephalopathy as the patient has fever and pain and swelling in the right leg. তাহলে সেপটিক এনসেফালোপ্যাথি না, আমরা বলি সেপটিক শক। তাহলে এটা কি হতে পারে? একটা সেপসিসের সেপটিক শকের একটা ফিচার হবে। কেন মনে হচ্ছে যে পেশেন্টটা কিন্তু ডিসওরিয়েন্টেশন, রেস্টলেসনেস, এটা সিএলডি তেও হইতে পারে, কিন্তু আমরা মনে করি হেপাটিক এনসেফালোপ্যাথিতে বিপি কখনো কম থাকে না, বিপি সাধারণত এরকম শকের ফিচার থাকে না। আর পেশেন্টের সাথে কি আছে যে রাইট লেগে একটা সোয়েলিং আছে, সেলুলাইটিস হতে পারে। ভেরি গুড, তাহলে সেলুলাইটিসের কেস, যে সেলুলাইটিসের কেসটা রুগী যেহেতু সিএলডি এই জন্য এত তাড়াতাড়ি শকে চলে গেছে। এটা যদি নর্মাল পপুলেশন হইতো 35 ইয়ার্স এর মেয়ে, কখনোই পায়ের সেলুলাইটিসের শকে চলে যাওয়ার কথা না। পেশেন্ট ইজ ইমিউনো কম্পিটেন্ট। এখন পেশেন্ট যেহেতু ইমিউনো সিএলডি এই জন্য সে শকে চলে গেছে। তাহলে আমি সিনারিওটা বুঝে ফেলছি, আমি যেহেতু সিনারিও বুঝে ফেলছি, এখন কিন্তু আমাকে আর কোনো কোশ্চেনে আটকানো যাবে না। তাহলে দেখি প্রথম প্রশ্ন কি? আফটার এই পেশেন্টের তো ম্যাডাম হেপাটিক সিএলডি আছে এবং একটা ইনফেকশনের ট্রিগার আছে, এবং আমরা তো জানি যে ইনফেকশন ট্রিগার হেপাটিক এনকেফালোপ্যাথি প্রেসিপিটেটস। তাহলে আমি কি এটা বি ভাইরাস রিলেটেড ক্রনিক লিভার ডিজিজ উইথ হেপাটিক এনকেফালোপ্যাথি উইথ সেপটিক শক, এই তিনটা একসাথে বলা যাবে? একসাথে বলতে পারো, হ্যাঁ সেটা তুমি বলতে পারো যে সেপটিক শকও আছে সাথে হেপাটিক এনসেফালোপ্যাথিও আছে, এটা তুমি বলতে পারো, এটা ঠিক আছে। কিন্তু শুধু হেপাটিক এনসেফালোপ্যাথি দিয়ে তুমি এটা এক্সপেক্ট করতে পারবে না, কারণ হেপাটিক এনসেফালোপ্যাথিতে বিপি কখনো 80/50 হবে না। ম্যাডাম এই পেশেন্ট তো
হেমাটোমেসিস ম্যালিনা হয়ে বিপি কমে যেতে পারে কি এটা চিন্তা করবো? হেমাটোমেসিস ম্যালিনা তো বলে নাই তোমার যদি বলে নাই ম্যাডাম, বলে নাই তো, তোমাকে বলছে পায়ে একটা সেলুলাইটিস আছে। যদি কোনো কিছু না দিত, মনে করো সেলুলাইটিস দেয় নাই, তাহলে একটা বি ভাইরাসের কেস, আনকনসিয়াস হয়ে গেছে, তখন তোমার জন্য সবচেয়ে ভালো এক্সপ্লানেশন ছিল 80/50 তুমি বলতা ডিউ টু ব্লিডিং ডিসঅর্ডার হেমাটোমেসিস ম্যালেনা। হেমাটোমেসিস হলে তো দেখা যেত ডিউ টু ম্যালেনা, এই জন্য তার বিপি কম, আর এই ম্যালেনা হয়ে পেশেন্ট হচ্ছে ডিসওরিয়েন্টেড হয়ে গেছে। এটা যদি তাকে পেইন অ্যান্ড সোয়েলিংটা না দিয়ে যদি শুধু বলতাম যে ডিসওরিয়েন্টেড রেস্টলেস একদিন, হিজ ডায়াগনোস কেস অফ বি ভাইরাস, পালস এত, বিপি এত, তাহলে তোমার সেক্ষেত্রে হলো ইন্টারনাল ব্লিডিং হয়ে পেশেন্টের রাইট ইন্টারনাল ব্লিডিং হয়ে পেশেন্ট, কিন্তু এখানে পেশেন্ট কিন্তু ফেব্রাইল বলে নাই, কাজে তখন তোমার জন্য ওটা সবচেয়ে ভালো এক্সপ্লানেশন ছিল যে ইন্টারনাল ব্লিডিং হয়ে পেশেন্টের বিপি কমে গেছে, পেশেন্ট শকে চলে গেছে, এবং এই ইন্টারনাল ব্লিডিং হওয়ার জন্য পেশেন্ট এনসেফালোপ্যাথি চলে গেছে, তখন ওটা ঠিক ছিল। কিন্তু তোমাকে যেহেতু দিয়েছে পেন অ্যান্ড সোয়েলিং আছে রাইট লেগে, কাজে তোমার এটা সেলুলাইটিস থেকে সেপটিক শক মানে বলতেই হবে, আর যাই কিছু বলো আর কি। তাহলে এখন দেখি প্রথম প্রশ্ন কি বলছে। আফটার রিসাসিটেশন মেনশন 4 other points in the history that you need to know for proper evaluation of this patient. এইবার আসো তোমার আসল জায়গা, এটা বলো কি কি হিস্ট্রি চাও। Any episode of fever, any আচ্ছা ভেরি গুড, একটা ফিভার, দ্বিতীয় drug intakes, NSAIDs or diuretics to reduce the pain and swelling. আচ্ছা একটু যাই আমরা যে ডায়োটিক্স, এখানে ডায়োটিক্স এর প্রশ্ন আসবে কেন? Ma'am, as he has swelling, if he took any diuretic to reduce the swelling. না, সোয়েলিং অফ দ্য লেগ, না এটা তো সিঙ্গেল লেগ, হিজ দ্য পেন উইথ সোয়েলিং, তাহলে পেন উইথ সোয়েলিং যদি বলি ইন হিজ রাইট লেগ, কাজে একটা লেগে সোয়েলিং এর জন্য কেউ কখনো ডায়াবেটিস খায় না। ম্যাম এখানে আমরা কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা লেগে, বা কোনো ইনফেকশনের বা স্কিনে কোনো ইনফেকশন আছে কিনা সেটা দেখতে হবে লেগের। আচ্ছা আমরা কি বলছি যে কি দ্যাট ইজ টু নো প্রপার ইভালুয়েশন, প্রপার ইভালুয়েশন কিন্তু চাই আমি। তার প্রপার ইভালুয়েশন মানে কি, পেশেন্টের ডায়াগনোসিস চাইতে পারি আমরা, ডায়াগনোসিসের জন্য ইটিওলজি বের করার জন্য। তাহলে আমি পেশেন্টটার 1 নাম্বার আমি চাই পেশেন্টের জ্বর আছে কিনা, তারপর একটু আগে যে বললা হেমাটোমেসিস ম্যালেনা আছে কিনা এটা জানতে চাও না। তৃতীয় হচ্ছে তোমার সিএলডি এর কেস, তুমি সিএলডি যেসব কারণে প্রিসিপিটেশন করে, বাউল হ্যাবিট জানতে চাও, কনস্টিপেশন আছে কিনা। তারপর ওই যে ও যেমন বললো যে কোনো ড্রাগের হিস্ট্রি আছে কিনা এটা জানতে চাই। পেইন অ্যান্ড সোয়েলিং রাইট লেগ, হ্যাঁ তুমি এটা বলতে পারো যে পায়ে মানে এটা আসলে সেলুলাইটিস কিনা, এটা কিন্তু তুমি রুগীকে আমরা জিজ্ঞেস করি না যে উপরে কোনো ইনফেকশন ছিল কিনা, ওটা সাধারণত এক্সামিনেশনের পার্ট। পেইন আছে, সোয়েলিং আছে, এছাড়া ট্রমা, হ্যাঁ জানতে পারো যে ট্রমা থেকে এটা হয়েছে কিনা, কিন্তু মেইনলি এখানে জানতে হবে একটা সেপসিসের ফিচার আছে কিনা, জ্বর আছে কিনা, আর দ্বিতীয় জানতে হবে হচ্ছে সিএলডির পেশেন্টের যেসব কারণে ডিসওরিয়েন্টেড হয় মানে প্রিসিপিটেট করে। তাহলে দেখি এখানে কি কি দেয়া আছে। ফিভার দিয়েছি, হিস্ট্রি অফ ডায়াবেটিক্স, হিস্ট্রি অফ ডায়াবেটিক্সটা এখানে দেয়া ঠিক হয় নাই, কেন এই পেশেন্টের কোথাও কিছু না, এক পায়ে সোয়েলিং এর জন্য কখনো ডায়াবেটিস পাওয়ার কথা না। কনস্টিপেশন আছে, হেমাটোমেসিস ম্যালেনা আছে। মেনশন 3 সাইন ইউ উইল সার্চ ফর, এটা বলো এই রোগীর কি কি সাইন দেখবা। A proper general examination including flapping tremor, pulse, BP, all the আমি না একটু বলি তোমাকে, যদি তোমাকে স্পেসিফিক 3 সাইন বলে দেয় তোমার উত্তর হবে হচ্ছে স্পেসিফিক তুমি 3টা সাইন বলবা। তাহলে 3টা সাইন বললে যদি সাইন একটা ফ্ল্যাপিং ট্রেমার, দ্বিতীয়টা lower limb examination, examining the swelling and the site, how much the edema is, whether there is any overlying মানে local examination of right lower limb to diagnose whether it is cellulitis or anything else. It can be a case of DVT, it can be a case of DVT also. Then plantar responses, whether there's an extensive plantar response. তাহলে কি কি বলছি, lower limb examination, plantar response. What is your clinical diagnosis? Septic shock due to cellulitis with hepatitis B virus associated CLD. ওর কথা ঠিক আছে, এর সাথে কেউ যদি দেয় উইথ হেপাটিক এনসেফালোপ্যাথি, এটা মানে রেসপন্সটা ডেফিনেটলি এন্টারটেইন করা হবে। এখন হচ্ছে ইনভেস্টিগেশন, এই রোগীতে ইমিডিয়েট কি ইনভেস্টিগেশন করাবো আমরা? blood counts to check any neutrophilia or neutrophilia, then serum lactate, blood culture,
ওকে, দেন ডুপ্লেক্স স্টাডি অফ ব্লাড কালচার সেন্সিটিভিটি, স্কিন স্মেয়ারের কালচার সেন্সিটিভিটি। স্কিন স্মেয়ারের কালচার মানে যেখানে সেলুলাইটিসের যদি ফোকাস থাকে ম্যাডাম, সেখান থেকে তাহলে তো ম্যাটেরিয়ালস বলতে নিয়ে হবে সেলুলাইটিসের যদি ফোকাস থাকে, এটা তো মানে থাকাটা আনইউজুয়াল, এমনও হইতে পারে নাও থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে পেশেন্ট ফেব্রাইল কিনা জানি না, যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে লোকাল দেয়া যেতে পারে। আর কি কি করা আছে? ব্লাড সিএস লাগবে, সেরাম ল্যাকটেট লাগবে, এবিজি লাগবে, পিটিএ পিটিটি লাগবে, সেরাম ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট তো লাগবে, ইলেকট্রোলাইট এবং ব্লাড সুগার। রোগী ডিসওরিয়েন্টেড মানে এই দুইটা রিপোর্ট একদম কম্পালসারি, ইলেকট্রোলাইট, ব্লাড সুগার। কাজে অল্প কয়েকটা চেয়েছে, যদি বলতে পারে 6টা, যে কোনো 6টা দিলে হয়ে যাবে। এখানে যদি কেউ হ্যাঁ বলো, কেউ যদি ম্যাম এখানে মানে ডুপ্লেক্স স্টাডি অফ দ্য লোয়ার লিম্ব মানে এটা ভুল হবে না, ডুপ্লেক্স স্টাডি দেয়া ভুল হবে না, কারণ আমি তো এখানে এমনও হইতে পারে এখানে রেসপন্স করবে টিচার বলবে যে হ্যাঁ লোয়ার লিম্ব এক্সামিনেশন দেখা গেছে হট টেন্ডার, যদি হট টেন্ডার বলে ফেলে তার এখানে আমরা ডুপ্লেক্স করব, তাহলে তো আমরা ডুপ্লেক্স করব না। মানে এটা তো ইন্টারঅ্যাক্টিভ, তো কোনো এক পর্যায়ে টিচার তোমাকে অনেকগুলো ইনফরমেশন দিবে, হয়তোবা এখানে এসে টিচার বলবে যে হ্যাঁ তার হচ্ছে লোয়ার লিম্ব এক্সামিনেশনে লোয়ার লিম্ব হট অ্যান্ড টেন্ডার পাওয়া গেল, আর হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমারটা প্লাস মাইনাস, প্ল্যান্টার রেসপন্স নর্মাল। তাহলে তো আমি যদি বলে হট আর টেন্ডার, আমি তো তখন আর করবো না। কাজে এখানে ইন্টারঅ্যাক্টিভের রেসপন্স নাই, কিন্তু আমি ডেফিনেটলি জানি এখানে কোনো একটা রেসপন্স দিয়ে বলা হবে যে এটা সেলুলাইটিস, কাজে এইটার জন্য সমস্যা হবে না। যদি আমি সেলুলাইটিস এর মতো পিকচার দিই, তখন কি আমি বলবো যে হচ্ছে ডুপ্লেক্স করব? তখন তো আমি আর বলবো না, রাইট? জি ম্যাম। তারপর যদি কেউ মানে ডিডি এক্সক্লুড করার জন্য যদি ভুলে বলে ফেলে, তাহলে কি ম্যাম এটা নাম্বার পাবে? নাম্বার কাটা যাবে না তো, ওই যে নিচে 6টা থাকবে, মনে করো 6টা আছে, তুমি 5টা বলছো আর তার সাথে ডুপ্লেক্স বলছো, তাহলে ওইটার জন্য নাম্বারটা তুমি পাবা না। এখানে তো কোনো নেগেটিভ মার্কিং থাকে না। আর যদি মনে করো 8টা আছে, তুমি অলরেডি 6টা বলে ফেলছো, বলে সাথে একটা ডুপ্লেক্সও বলছো, 7 নাম্বারটা, তাহলে তো আর কোনো সমস্যা হবে না। জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এটা একটা দিয়েছি আমি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ক্রনিক কেস। ক্রনিক হচ্ছে 40 ইয়ার। ও, আমি যেটা বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম, এইটাকে যদি আমি হচ্ছে স্টেশন 2-তে দিয়ে দিই, তাহলে কোশ্চেন গুলি কিরকম হবে? এই জিনিসটাই স্টেশন 2-তে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, রাইট? স্টেশন 2-তে, স্টেশন 2 মানে হচ্ছে এমার্জেন্সি ম্যানেজমেন্ট। তাহলে এই কোশ্চেন গুলি কিরকম হবে? সবচেয়ে প্রথম কোশ্চেন কি হবে? ম্যাডাম, immediate management. How will you resuscitate immediate the management. case? Immediate management. Immediate How will you resuscitate the case? তাহলে immediate management এটা resuscitation কি হবে? ম্যাডাম, আইভি ফ্লুইড, ব্রড স্পেকট্রাম ক্রিস্টালয়েড ফ্লুইড ম্যাডাম, কতটুকু? 30 ml পার কেজি বডি ওয়েট। কত আসবে ম্যাডাম? কতক্ষণে দিব? 1 থেকে 3 ঘন্টার মধ্যে। তারপর ম্যাডাম ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে উইদিন 1 আওয়ার। আমি ওর রেসপন্সটাকে চাই কেউ একটু রেসপন্স করুক। শকের পেশেন্ট ইমিডিয়েট রিসাসিটেশন, ফ্লুইড কি 1 থেকে 3 ঘন্টায়? 15 মিনিটস। তোমার তো ফ্লুইডটা হয় নাই, কাজে এমার্জেন্সি রিসাসিটেশনের ফ্লুইড যদি আমরা ঠিক মতো বলতে না পারি তাহলে তো খুবই মুশকিল। কারণ আমাদের একটা স্টেশন একদম ইনভেরিয়েবলি অস্পিতে স্টেশন 2 মানে হচ্ছে এমার্জেন্সি ম্যানেজমেন্ট। সেই এমার্জেন্সি ম্যানেজমেন্টের যতগুলো এমার্জেন্সি আমরা ডিল করি তার ভিতর শক একটা ইম্পর্টেন্ট এমার্জেন্সি। তাহলে শকের ম্যানেজমেন্টটা তো আমার একটু ভালো পারা উচিত। তাহলে আজকে যারা শকের ম্যানেজমেন্ট পড়ে নাই তাদের জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে সেপসিস অ্যান্ড সেপটিক শক, এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় কোনো অস্পষ্টতা থাকা যাবে না। সেপসিস সেপটিক শক এটা একদম ক্লিয়ার কাট কনসেপশন নিয়ে পরীক্ষা দিতে বসতে হবে। তারপরে ম্যানেজমেন্ট, রিসাসিটেট করলাম, তারপরে ম্যানেজমেন্ট কি হবে? তারপরে সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট। আমরা জানি এরপর ফ্লুইডের পরে তাকে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, কালচার পাঠাতে হবে। অ্যান্টিবায়োটিকের যখন আসবে তখন হচ্ছে কালচার এন্ড সেন্সিটিভিটির সাথে মিল রেখে আমি অ্যান্টিবায়োটিকটা করব। আর এর সাথে কি করতে হবে? ফার্দার ম্যানেজমেন্ট রিলেটেড বি ভাইরাস অ্যাসোসিয়েটেড কোনো কিছু কমপ্লিকেশন থাকবে সেটা খুঁজে বের করতে হবে। কাজে এই একই জিনিস আমরা 2টা জায়গাতেই দিতে পারি। এটা হতে পারে যে পেশেন্টকে ফলো আপ কিভাবে করব,
পেশেন্টের ফলো আপের জন্য যা যা দেখতে হবে সেটা। আচ্ছা, কোথায় ছিলাম? এখানে। এটা হচ্ছে স্টেশন 3। 40 years old obese female presented with report showing serum cholesterol 200 milligram, blood sugar 7.6, ultrasonogram hepatobiliary cyst disease grade 2 fatty liver. What further hematological investigation you will do for evaluation? মানে এটা স্টেশন 3। Mention radiological imaging for her, by which investigation you will confirm your diagnosis. এই 3 নম্বর প্রশ্নের উত্তর কি? লিভার বায়োপসি। লিভার বায়োপসি। আচ্ছা, 4 নাম্বার মেনশন দা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ফর হার। এটা পারবে সবাই। এই ফ্যাটি লিভার অনেক আসে আমাদের কাউন্সিলিং স্টেশনে, অনেক থাকে। হোয়াট ফার্মাকোলজিক্যাল এজেন্ট ক্যান বি ইউজ? ফ্যাটি লিভার খুবই একটা মানে অলমোস্ট হট টপিক একটা, কারণ আমরা এখন ফ্যাটি সিএলডি রিলেটেড উইথ ফ্যাটি লিভার অনেক পাই। যে ফ্যাটি লিভারটা একটু ভালো করে পড়ে নিবা, যেন ফ্যাটি লিভারটাই স্টেশন 3-তে আসলে কিংবা কোনো আইওইতে অসপিতে আসলে অথবা কোনো কাউন্সিলিং এ আসলে যেন ভালো করে দেওয়া যায়। রেডিওলজিক্যাল ইমেজিং এর নাম কি? বি, মেনশন রেডিওলজিক্যাল ইমেজিং। ফাইব্রোস্ক্যান। আর কিছু? ইলাস্ট্রোগ্রাফি। সিটি অর এমআরআই স্পেকট্রোগ্রাফি। সেটা বলতে চাচ্ছিলাম আমি। লিভার বায়োপসি, লাইফস্টাইল মডিফিকেশন, ওষুধ দিয়ে ফেলছো, বাস শেষ। আচ্ছা, এবার আমি একটা যে ছবিটা দেখাচ্ছি, এটা জাস্ট কোশ্চেনটা এরকম করে থাকে, হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম। এটা বিসিপিএস এর একদম একটা ফরম্যাটের একটা ছবি, আমি জাস্ট দেখানোর জন্য। এখানে আমি কয়েকটা জিনিস একটু দেখাবো, এটা একটু ভালো করে একটু দেখো। এটা দিয়েছি স্ট্রাকচার অফ আইওই। এটা 35-year-old otherwise healthy woman presented with recurrent postprandial upper abdominal pain for 7 months. She had no focal symptoms from other system of the body. Bowel habit was normal. General and systemic examination were unremarkable. মানে এটা কিসের সিনারিও একটা? রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস। রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস, এটাকে আর কিছু হতে পারে? এপিগ্যাস্ট্রিক পেইন সিনড্রোমও হতে পারে। এপিগ্যাস্ট্রিক পেইন সিনড্রোম। আর কিছু? ম্যাডাম পিইউডি হতে পারে না? পিইউডি, মেসেঞ্জারিক ইসকেমিয়া। রাইট। এটা দেখলে তো আমার তো দেখে সবচেয়ে আগে মেসেঞ্জারিক ইসকেমিয়াই মনে হয়েছে, এছাড়া আর কিছু মনে হয় না। ম্যাডাম এজ কম তো, এই জন্য মেসেঞ্জারিক ইসকেমিয়াটা প্রথম বলতেছিলাম। আচ্ছা, প্রথম বলতে চাচ্ছ না। আচ্ছা, মনে করো 35 বছর, এটা 65 দিলে ম্যাডাম যার মেজেন্টারি ইসকেমিয়া যা থাকে তার অন্যান্য এভিডেন্স অফ ডিসলিপিডিয়া ফিচার থাকে, যেন অন্য কোনো had no focal symptom of other systems of the body. Bowel habit was normal. General and systemic examination were unremarkable. আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে চিন্তা করলে এই 2-3টা তোমার কাছে ডিডি রাখলা, তুমি 2টা রাখলা। মানে আমি এটা পিইউডি কেন বলতে চাই না, এরকম 7 মাস ধরে পিইউডির ব্যথা হয় না। পিইউডি হলে একটা পিরিয়ডিসিটি বলতো তোমাকে। তোমার এটার জন্য প্যানক্রিয়াটাইটিস একটা ইম্পর্টেন্ট এবং মেসেন্টেরিক ইসকেমিয়া একটা ইম্পর্টেন্ট। এখন তুমি যেহেতু এটা আইওই, তুমি জানো তোমাকে কোশ্চেন করবে। এখন এটা তাহলে কিসে যাবে? এটা কোন স্টেশনে যাবে? স্টেশন 1 এ যাবে? না, স্টেশন 1 না, এটা ইমার্জেন্সি না, ক্রনিক ডিজিজ। এটা স্টেশন 3, এটা একটা ক্রনিক কেস। তাহলে স্টেশন 3 তে আমাকে ইভালুয়েশনও দিতে পারে, আমাকে ম্যানেজমেন্টও দিতে পারে। এরকম একটা ভেগ জিনিস মানে হচ্ছে আমাকে ম্যানেজমেন্ট পর্যন্ত যেতে পারবে না, তার মানে কি করবে? আমাকে সম্ভবত ইভালুয়েশন পর্যন্ত রাখবে। তাহলে দেখো কি কি বলছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়াট হিস্ট্রি ইউ মে নিড ফর দ্য পেশেন্ট। তাহলে বলতে চাচ্ছি যে হিস্ট্রি কি কি, এই হিস্ট্রি তুমি চাও। তাহলে হিস্ট্রি চাইলে তুমি এই ডান দিকটা আগে তাকাবা না, তুমি বাম দিকটা দেখো। তাহলে বাম দিকে আমি কি কি হিস্ট্রি চাই? ইউ মে নিড ফর দিস পেশেন্ট। তাহলে আমার কি লাগবে? পেনটা কি ইভালুয়েশন লাগবে। এখন সিভিয়ারিটি অফ পেনটা আমি জানতে চাই। ওয়েট লস আছে কিনা, যেমন তোমরা বলছো যে যদি পেশেন্টের মেসেন্টেরিক ইসকেমিয়া হয় সাথে আরো অনেক কিছু থাকবে। ওয়েট লস আছে কি আছে না, নো ফোকাল সিমটমস বলছে, কিন্তু ওয়েট লস রিলেটেড কিছু বলে নাই, কাজে আমি জানতে চাই ওয়েট লস আছে কিনা। রিলেশন অফ পেন উইথ এনি পশ্চার, কারণ তোমরা বলছো একটা প্যানক্রিয়াটাইটিস, কাজে ডেফিনেটলি তুমি জানতে চাইবা যে পশ্চারের সাথে পেনের কোনো সম্পর্ক আছে কিনা, পেনের কোনো রেডিয়েশন আছে কিনা।
তাহলে এই 4টা জিনিস তুমি জিজ্ঞেস করলে, আর কিছু জিজ্ঞেস করলে না। এখন আমি তোমাকে বলেছি যে এটা একটা ইন্টারঅ্যাক্টিভ স্টেশন। তুমি দেখো আমরা যখন প্রথম দিকে প্রশ্নগুলি করতাম, যারা আগে পরীক্ষা দিয়েছো, মানে এরকম ভাবে করা হতো যে তুমি একটা বললা, টিচার একটা বললো। পরবর্তী সময় আমরা দেখেছি যে এই আনসারের প্যাটার্নটা খুব খারাপ, এটা স্টুডেন্টের জন্য ক্যাচ করতে প্রবলেম হয়। তাহলে এখন কি হবে, তুমি এই সবগুলি বলার পরে টিচার তোমাকে বললো যে হ্যাঁ, পেশেন্টের মডারেট টাইপের একটা পেইন আছে, যেটা পজিশনের সাথে চেঞ্জ হয়, তার হচ্ছে সিটিং আপ অ্যান্ড বেন্ডিং ফরওয়ার্ডে পেন রিলিভ হয়, পেন রেডিয়েট deep back to the back towards the spine, and she has no history of weight loss. তাহলে এইখানে নিচে দেখো একটা জায়গায়, এই জায়গাটাতে আমরা একটা ঘর করে ওনাকে এক্সামিনারের জন্য বলে দিব যে এক্সামিনার রেসপন্স। তুমি এই 4টা বলার পরে এক্সামিনার তোমাকে বলবে যে হ্যাঁ, এটা এমন একটা রুগী যার ব্যথাটা হচ্ছে মডারেট ব্যথা, যার কোনো ওয়েট লস নাই, তার ব্যথাটা হচ্ছে বেন্ডিং ফরওয়ার্ডে ব্যথা রিলিভ হয়, আর হচ্ছে পেন রেডিয়েট করে ডিপ ব্যাক টুয়ার্ডস দ্য স্পাইন। তাহলে এইটুকু শোনার পরে কিন্তু তুমি বুঝে ফেললা যে এটা হচ্ছে মেসেন্টেরিক ইস্কিমিয়া না, এটা হচ্ছে একটা প্যানক্রিয়াটাইটিসের পেন। এখন তুমি বুঝবা যে আমাকে সাবসিকুয়েন্টলি হয়তো বা ইনভেস্টিগেশন করতে বলবে। তাহলে দেখো এরপরে তোমাকে জিজ্ঞেস করতেছে কি ইনভেস্টিগেশন করবা, কারণ তুমি কিন্তু এইটুকু শুনে বুঝে ফেলছো যে এটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। এইটুকু রেসপন্স যদি টিচার তোমাকে না দিত, তাহলে তোমার ইনভেস্টিগেশন করতে হতো 2টা ডায়াগনোসিসের উপর ভিত্তি করে অথবা 3টার উপরে ভিত্তি করে, যে আইদার মেসেন্টেরিক ইস্কিমিয়া, প্যানক্রিয়াটাইটিস অথবা পিইউটি। এখন কিন্তু তুমি টার্গেটেড হয়ে গেছো যে তোমার এই রুগীটা প্যানক্রিয়াটাইটিসের রুগী। তাহলে এখন দেখো, এখন তুমি কি কি ইনভেস্টিগেশন করতেছো, একটা সিবিসি, ইএসআর, প্লেন এক্স-রে অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম, সেরাম অ্যামাইলেজ, লাইপেজ, CA-99, আপার জিআই এন্ডোস্কোপি। এখন এমন হইতে পারতো এই কেসটাতে তোমাকে এইখানে টিচার রেসপন্স করলো না, টিচার তোমাকে রেসপন্স করলো ইনভেস্টিগেশনে এসে টিচার তোমাকে বললো যে হ্যাঁ, ইএসআর 26, সিবিসি নর্মাল, প্লেন এক্স-রে তে কিছু নাই, আলট্রাসোনোগ্রামে গ্রেড 1 ফ্যাটি লিভার আছে, অ্যামাইলেজ হচ্ছে 180, লাইপেজ হচ্ছে 38, আপার নর্মাল হচ্ছে 160, CA-99 হচ্ছে নর্মাল, আপার জিআই এন্ডোস্কোপি নর্মাল। তার মানে তোমাকে যে রেসপন্সটা দিল, তুমি খুব বেশি কোনো কিছুতে পৌঁছাতে পারলা না। এখন তুমি দেখো 3 নাম্বার কি বলছে, মেনশন 3 মোস্ট লাইকলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। কাজে এখন তোমাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কেন জিজ্ঞেস করতেছে, কারণ এর উপরে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না। তাহলে যদি এমন হইতো যে এর উপরে তুমি একটা সিদ্ধান্তে পৌঁছায় গেছো, তাহলে কিন্তু তোমাকে আর এই ডায়াগনোসিসটা জিজ্ঞেস করতো না, তখন তোমাকে অন্য একটা প্রশ্ন দিত যে একটা স্পেসিফিক ইনভেস্টিগেশন বলো যেটার উপরে তুমি ডায়াগনোসিস করতে পারবা, কনফার্ম দা ডায়াগনোসিস। দেখো এখানে 3টা ডায়াগনোসিস কি কি আছে, একটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, নন আলসার ডিসপেপসিয়া আছে, সুপিরিয়র মেসেন্টেরিক ইস্কিমিয়া, এটা হচ্ছে কার্সিনোমা অফ দ্য প্যানক্রিয়াস। 4টা আছে, তাহলে সবচেয়ে বেশি মার্কিং করা হয়েছে কোনটা, প্যানক্রিয়াটাইটিসটা। কেন, কারণ শুরুতে তোমাকে পেনের যে ক্যারেক্টারটা দিয়েছিল ওটা লাইকলি প্যানক্রিয়াটাইটিসের মতো। কাজে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তুমি যখন তোমার কোশ্চেন আনসার করবা, আনসার করার পরে তুমি ওয়েট করবা যে টিচার তোমাকে কোনো রেসপন্স করে কিনা। তুমি যদি দেখো টিচার রেসপন্স করে নাই, তাহলে টিচার পরের কোশ্চেন করলে পরের কোশ্চেনে চলে যাবা। কিন্তু তুমি সবসময় একটু আনসার করে একটু তুমি পজ দিবা, পজ দিয়ে দেখবা যে টিচার তোমাকে কোনো রেসপন্স দিচ্ছে কিনা, এখানে কোনো প্রশ্ন আছে কিনা। ম্যাডাম, আলট্রাসোনোগ্রাম যখন নরমাল মানে ফ্যাটি লিভার বলছে, কোনো প্যানক্রিয়াসের কথা কিছু বলে নাই, তখন তো ম্যাডাম মাথা থেকে প্যানক্রিয়াস চলে যাবে না? না, চলে যাবে কেন? তুমি যে ব্যথা, এত সুন্দর একটা ব্যথার বর্ণনা দিল, আলট্রাসোনোগ্রামের ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে কি সবসময় কিছু থাকে? কনফার্মেটরি না তো ম্যাডাম, নাও তো থাকতে পারে। তো মাথা থেকে চলে যাবে কেন? মাথা থেকে চলে যাওয়ার কোনো কারণই নাই। তুমি এত সুন্দর একটা পেনের বর্ণনা দিয়ে আসছে, তোমার তো বুঝতে হবে এরকম বর্ণনা কি আর কোথাও হয় যে সিটিং আপ অ্যান্ড বেন্ডিং ফরওয়ার্ড করলে পেন রিলিভ হয়, পেন রেডিয়েট করে ডিপ ব্যাকে। তাহলে তোমার প্যানক্রিয়াটাইটিস মাথা থেকে কোনোভাবে বের করা যাবে না। দেখো, এবং দেখো প্যানক্রিয়াটাইটিসে কিন্তু নাম্বার সবচেয়ে বেশি আছে 1, আর বাকিগুলিতে 0.5। ম্যাম, ইনভেস্টিগেশনের মধ্যে কি সিটি অ্যাবডোমেন বলা যাবে? সিটি অ্যাবডোমেন বলা যাবে, অবশ্যই বলা যাবে। তুমি বলতে পারবে তোমার কয়টা চেয়েছে, এখানে দিই নাই। এখন এটা একদম শুরুর দিকে, তো এটা বিসিপিএস এর একটা স্ট্রাকচার, শুরুর দিকে তো তখন মনে করো অত ম্যাচিউর ছিল না, এটা করতে করতে কাজ ম্যাচিউর হয়। এখনকার কোশ্চেন গুলো দেখবে আগের কোশ্চেনের চেয়ে আরো অনেক ফাইন কোশ্চেন হয় এখন। আচ্ছা, এখন আসা একটা স্টেশন, 28 year old female presented at emergency department with severe headache and did not respond to paracetamol. বলো ডায়াগনোসিস কি?
কি কি চিন্তা করবা, ডিডি চিন্তা করে তারপরে আগাবা। তুমি মেন্টাল প্রিপারেশন রাখবা যে এই হচ্ছে সিনারিও, এখন আমাকে এই এই জিজ্ঞেস করবে, আমি এইভাবে উত্তর দিব। Subarachnoid. IIH, সাবারেকনয়েড, সাবারেকনয়েড মানে CBST, migraine, severe migraine. মাইগ্রেন, ইমার্জেন্সি সিভিয়ার হেডেক, ডিড নট রেসপন্ড টু প্যারাসিটামল, মানে ফার্স্ট অ্যাটাক অফ মাইগ্রেন, তাহলে বলতে হবে ফার্স্ট অ্যাটাক অফ মাইগ্রেন। আচ্ছা ঠিক আছে, আসো কি চাও, প্রথম প্রশ্ন কি জিজ্ঞেস করবে? Site of headache. না, আমি এটা বলি না, আমি জানতে চাই যে তুমি কি এক্সপেক্ট করো যে এই স্টেশনটাতে প্রথম কোশ্চেনটা হবে এটা। ক্লিনিক্যাল ইনফরমেশন কি জানতে ক্লিনিক্যাল ইনফরমেশন, আচ্ছা ভেরি গুড, দেখি কি চাই। হোয়াট ক্লিনিক্যাল ইনফরমেশন ইউ ওয়ান্ট টু আস্ক ফ্রম হার অ্যাটেন্ডেন্ট ফর ইনিশিয়াল ইভালুয়েশন। তাহলে কি কি চাও, এই যে দেখো, একটা হচ্ছে লোকেশন চাইতে পারো, অনসেট চাইতে পারো, ডিউরেশন, ক্যারেক্টার, ভমিটিং আছে কিনা, কনভালশন আছে কিনা, ভিজুয়াল ডিস্টারবেন্স আছে কিনা, কোমরবিডিটি আছে কিনা, ড্রাগ হিস্ট্রি আছে কিনা, ফিভার। তাহলে এই যে এতগুলি কাছে হোয়াট ক্লিনিক্যাল ইনফরমেশন, তাহলে এটা তোমার কি কি বলতে হবে, এটা তুমি বললা। তোমাকে এতগুলি পরে টিচার তোমাকে রেসপন্স করলো, কি কি বললো, যে হচ্ছে এটা একটা অক্সিপিটাল হেডেক, একটা অ্যাকিউট অনসেট, ডিউরেশন 4 থেকে 6 ঘন্টা, কারণ তোমাকে তো বলে নাই কতক্ষণ ধরে, সিভিয়ার হেডেক, তাহলে 4 থেকে 6 ঘন্টার হেডেক। ক্যারেক্টার কিরকম, ক্যারেক্টারটা তোমাকে বলে দিচ্ছে একটা থান্ডার ক্ল্যাপ টাইপের হেডেক, 2টা ভমিটিং আছে, কোনো কনভালশন হয় নাই, কোনো ভিজুয়াল ডিস্টারবেন্স, এটা নো না বলে হয়তো বলতেও পারে যে নট মেনশন অথবা নট ক্লিয়ারলি, কারণ যদি সারোগেট দেয় তাহলে তো বলতে পারবে না। কোনো কোমরবিডিটি, ওসিপি আছে, ফিভার নো। তাহলে এইটা বলার পরে এখন কিসে দাঁড়ালো ডায়াগনোসিস? সাবারাকানোড হেমোরেজ। তাহলে diagnosis দেখো, এইতে তুমি যে টিচারের রেসপন্সটা কিন্তু তোমার খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। টিচারের রেসপন্সের উপরে অনেক কিছু তোমার সাবসিকুয়েন্ট কোশ্চেন গুলি, আনসার গুলি পিওরলি অন রেসপন্স অফ দ্য টিচার। তাহলে দেখো তুমি একটা ডিডি তোমার ন্যারো হয়ে গেছে কিন্তু এখন ডিফারেন্সিয়াল, যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজে মোটামুটি তুমি চলে আসতে পারছো। এর পরের কোশ্চেনটা কি করতে পারে, হয়তো বলতে পারে যে ফিজিক্যাল সাইন কি দেখবা। তাহলে কি বলছে, হোয়াট ফিজিক্যাল সাইন ইউ উইল লুক ফর। তাহলে তুমি কি কি করবা, একটা নেক রিজিডিটি দেখবা, ফান্ডোস্কোপিটা দেখবা। নেক রিজিডিটি তোমাকে বলতেছে নেক রিজিডিটিটা ডাউটফুল, টেম্পারেচার দেখলা, জিসিএস দেখলা, নিউরোলজিক্যাল এক্সামিনেশন নর্মাল। তাহলে হোয়াট সিঙ্গেল ইনভেস্টিগেশন ইউ উড টু ডু টু সাপোর্ট দ্য ডায়াগনোসিস। তাহলে এটা কি করতে হবে, একটা নন কন্ট্রাস্ট সিটি, সিটি বলছে নেগেটিভ। এখন কি লাম্বার পাংচার করব। তাহলে সিটি নেগেটিভ আসছে, যেহেতু আসতে পারে সিটি নেগেটিভ, এখন তাহলে নেক্সট হবে, নেক্সট কি ইনভেস্টিগেশন করবা। তাহলে নেক্সট ইনভেস্টিগেশন তুমি লাম্বার পাংচার করবা, লাম্বার পাংচারও বলছে নর্মাল। এখন নেক্সট কি, সিটি অ্যানজিওগ্রাফি। তাহলে নেক্সট হচ্ছে সিটি অ্যানজিওগ্রাম অথবা এমআর অ্যানজিওগ্রাম। এই কোশ্চেনটার মেইন উদ্দেশ্য ছিল যে একটা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ কোন পর্যন্ত যেতে হইতে পারে ডায়াগনোসিস করার জন্য, এটা স্টুডেন্ট জানে কিনা, নাকি স্টুডেন্ট জানে যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ একদম 100% উইল বি কনফার্ম বাই সিটি স্ক্যান। তাহলে এটা জানতে হবে যে সিটি স্ক্যানও নেগেটিভ হইতে পারে, লাম্বার পাংচারও নেগেটিভ হইতে পারে, তাহলে সিটি অ্যানজিওগ্রাম। আর একটা জিনিস আমি একটু বলি নাই, এটা ভুলে গেছিলাম আর কি, শেষ মুহূর্তে এসে মনে হলো, সেটা হচ্ছে প্রতিটা কোশ্চেনের পরে আমরা বলি, মনে করো তোমাকে 6টা ইনভেস্টিগেশন চাইলো কোনো একটা জায়গায়, তুমি 4টা ইনভেস্টিগেশন বলার পরে তুমি আর মনে করতে পারলা না বাকি ইনভেস্টিগেশন। এই জন্য প্রতিটা কোশ্চেনের শেষে টিচার তোমাকে জিজ্ঞেস করবে, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে, এলস টু সে। যে স্টুডেন্টকে এইটুকু সুযোগ দিতে চায় ডিসিপিএস, যে স্টুডেন্ট শেষে একটা মনে হতে পারে স্টুডেন্ট তখন বলতে পারে যে স্যার সরি, আমি তখন বলতে ভুলে গেছিলাম, আপনি 6টা জানতে চেয়েছিলেন, আমি 4টা বলছিলাম, আমার এখন 2টা মনে পড়ছে, আমি এটা বলতে চাই। তাহলে তোমার আনসারটা কিন্তু টিচার নিবে। এই জন্য টিচার যখন তোমাকে জিজ্ঞেস করে যে তোমার কোনো কিছু ফার্দার বলার আছে কিনা, এটা অর্থ হচ্ছে তুমি যদি কোনো জায়গায় কোনো কিছু মিস করে আসো অথবা কোনো কিছু ভুল বলে আসো, তোমার শেষে মনে হলো যে না ওইটা আমি ভুল বলছিলাম, তাহলে তুমি তখন টিচারকে বলতে পারো যে স্যার আমি তখন এটা ভুল বলছিলাম, আমি এটাকে এখন কারেক্ট করতে চাই। কাজে এই অপশনটা তোমরা সবসময় নেওয়ার চেষ্টা করবা, যে তোমাকে লাস্টে যখন জিজ্ঞেস করবে যে তুমি কিছু বলতে চাও কিনা, অথবা কোশ্চেনে শেষ হয়ে গেছে, তোমার হাতে সময় আছে, তুমি তখন বলার চেষ্টা করবা যে স্যার আমি ওখানে একটা ভুল বলে আসছিলাম, আমি এটাকে এখন একটু কারেক্ট করতে চাই, অথবা আমি 6টা বলার কথা ছিল, আমি তখন মনে করতে পারি নাই, আমি এখন বলতে চাই।
ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, obese woman brought to the emergency department with severe upper abdominal pain with vomiting for 24 hours. Investigation revealed threefold elevation of the serum amylase and lipase. মানে কি, এটা হচ্ছে একটা প্যানক্রিয়াটাইটিস এর পিকচার। তার মানে এই রোগীটার কি চাবে? স্টেশন 2 মানে হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এমার্জেন্সি ম্যানেজমেন্টে কি কি চাইতে পারে? মেনশন দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ফর হার। তার মানে ইমিডিয়েট তোমার ম্যানেজমেন্ট লাগবে। হোয়াট অ্যানালজেসিস উইল ইউ প্রেফার? এটা ডেফিনেটলি একটা ম্যানেজমেন্টের পার্ট। Regarding nutritional management, what intervention will you prefer? Enteral versus total parenteral. Why do you prefer enteral nutrition? যদি কেউ enteral বলে এই কোশ্চেনটা আসবে। আর হচ্ছে এরপরে what scale you will be used to assess severity in bedside? ওই যে বললাম যে আমরা একদম শুরুতে বলে আসছিলাম যে যখন ম্যানেজমেন্ট স্টেশনটা আসে তখন ম্যানেজমেন্টের সাথে আমরা প্রগনোসিস জানতে চাই। যেসব স্কেল ইউজ করা হয়, যেসব জায়গায় স্কেল আছে, কমন এমার্জেন্সি ডিজিজ গুলি যেখানে বিভিন্ন স্কেল ইউজ হয় অ্যাজ প্রগনোস্টিক মার্কার, সেই স্কেল গুলি একটু জানতে হবে। হোয়েন উইল ইউ সিক ফর সার্জিক্যাল কনসালটেশন? এটা পিওরলি ম্যানেজমেন্ট। এটা এখানে 6টা কোশ্চেন দেয়া আছে, মানে হচ্ছে 6টা জানতে চাইবে, নট নেসেসারি। এখান থেকে 2টা 3টা হইতে পারে, 4টা হইতে পারে, 5টা হইতে পারে। 2-week co-worker midday. Oh, right. এইখানে এই কোশ্চেনটা আমি চাই একটু স্টুডেন্ট আনসার করবে। A 34-year-old man brought in the emergency department. আমি একদম শেষে চলে আসছি। 11:15 বাজে, তো আমি 11:35 ভিতরে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। A 34-year-old man brought in the emergency department 2 weeks back by his co-worker at midday with a history of unconsciousness 30 minutes back while he was working in paddy field. Attendant also gave history of single episodes of convulsion. On examination, patient was felt hot. বলো এটা কি? হেড স্ট্রোক। কেন হিট স্ট্রোক বলতেছে? Unconsciousness, convulsion. তারপরে Patient was feeling hot. Paddy feels it below. তাহলে এই আনকনসিয়াসনেস, তার সাথে হচ্ছে কি ছিল আর একটা কনভালশন, হট, এটা তো অনেক কিছুতেই হতে পারে না? ফিভারের সাথে এটা মেনিনজাইটিস আনকনসিয়াসনেস হয়ে কনভালশন হচ্ছে। তারপরে এটা হতে পারে না যে পন্টাইন হেমোরেজে কনভালশন হচ্ছে, আনকনসিয়াস, ফিল হট। আমি হিট স্ট্রোক কেন বলছি? He was working in the paddy field in midday. দুপুরের মধ্যে কাজ। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সিচুয়েশন, কাজে সিচুয়েশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পেশেন্ট কিভাবে আসলো। তাহলে পেশেন্টের দেখো 2 weeks ব্যাক, আজকের দিনে আমি বলছি 2 weeks ব্যাক, মানে আমার লাস্ট যে হিট ওয়েভটা ছিল, সিভিয়ার হিট ওয়েভ, সেই সময় একটা ঘটনা যে মিড ডেতে আসছে। যখন মিড ডে মানে একদম মানে যখন সান ইজ ওভার দ্য হেড, আর এর সাথে কি পেশেন্ট ওয়াজ ওয়ার্কিং ইন দ্য পেডি ফিল্ড। তাহলে এই সিচুয়েশন আমাকে বলতেছে মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইজ হিট স্ট্রোক। এখন আসা হচ্ছে এই রিলেটেড কি কি জানো? এখন বলো হিট স্ট্রোকে কি করবা? হিট স্ট্রোক রিলেটেড কি জানো, এটা আমি জানতে চাই। তাহলে যা প্রশ্ন করবে প্রশ্নের উত্তর পারবা। বলো হোয়াট ইজ হিট স্ট্রোক সম্পর্কে কি কি জানো, যে কেউ, এনিওয়ান? ম্যাম ইমিডিয়েট কুলিং এর ব্যবস্থা করতে হবে, যেমন ওয়েট টাওয়াল দিয়ে বা ওয়েট ব্ল্যাঙ্কেট দিয়ে মোড়ায় দেওয়া যেতে পারে। না, তার আগে হচ্ছে ম্যানেজমেন্ট, এটা ইমিডিয়েট ম্যানেজমেন্ট। আমি তোমাকে এই পেশেন্টটার ম্যানেজমেন্ট জিজ্ঞেস করিনি, আমি তোমাকে জিজ্ঞেস করছি যে হিট স্ট্রোক সম্পর্কে কি কি জানি। তাহলে বলো হচ্ছে হিট স্ট্রোক কখন বলি আমরা? প্রথম ডেফিনেশন অফ হিট স্ট্রোক, if poor body temperature more than 40 degrees centigrade. মোর দেন 40 ডিগ্রি, আর 40 ডিগ্রির একটু আগে যদি 39.5 থাকে তাহলে তখন এটাকে কি বলে? Heat exhaustion. হিট এক্সজস্ট। আচ্ছা, হিট এক্সজস্টন আর হিট স্ট্রোকের ভিতরে বেসিক পার্থক্য কি? Heat stroke has CNS feature, CNS ইনভলভ থাকে, ওখানে CNS ইনভলভ থাকে। আচ্ছা ঠিক আছে, একটা হচ্ছে সোয়েটিং থাকে, একটা সোয়েটিং থাকবে না, এই তো শেষ, এইটুকু পারলে হবে। এবার আসা হচ্ছে হিট স্ট্রোকে। তাহলে হিট স্ট্রোকে কি কি ক্লিনিক্যাল ফিচার থাকে? ক্লিনিক্যাল ফিচার বলো। এজিটেশন, তারপরে high grade temperature raise, টেম্পারেচার তো ডিসিশন হইছে যে মোর দেন 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইটে কত হয়?
আমরা যে স্কেলে মাপি আমাদের সেন্টিগ্রেডের মিটার থার্মোমিটার আছে 105 এর উপরে ম্যাডাম 105 না 104 এর উপরে 40 মানে হচ্ছে 104 এর উপরে। আচ্ছা তারপরে তারপরে রেস্টলেস থাকতে পারে, ডেলিরিয়াম থাকতে পারে, ডেলিরিয়াস থাকতে পারে, কনভালশন থাকতে পারে, আনকনসাস কোমা, স্কিন থাকবে হট, নো সোয়েটিং, তারপরে আনকনসাস থাকতে পারে, সাথে বমি থাকতে পারে। এই হচ্ছে সিনারিও। তাহলে একটা রোগী যদি এইগুলি থাকে ফিচার, আমি ডায়াগনোজ করবো পেশেন্টকে অ্যাজ এ কেস অফ হিট স্ট্রোক, সাথে যদি এরকম সিনারিও দেয়। তারপরে এই রোগীর ম্যানেজমেন্ট কি? তাহলে হিট স্ট্রোক যদি আমরা দিই, আমরা এটা কোন স্টেশনে দিব? ওয়ানে দিব। ওয়ানে ইভালুয়েশনে তো কিছু না, এটা ডায়াগনোসিস মানে কি ক্লিনিক্যাল ডায়াগনোসিস অন দ্য বেসিস অফ হিস্ট্রি এন্ড অন দ্য বেসিস অফ ফিজিক্যাল সাইন। আর আমরা ইনভেস্টিগেশন করি টু ফাইন্ড আউট দ্য কমপ্লিকেশন। দেয়ার ইজ নো ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ হিট স্ট্রোক, রাইট? তাহলে এটা যদি কোনো স্টেশনে দেয়া হয়, এটা স্টেশন 2 তে দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ম্যানেজমেন্ট, এখন ম্যানেজমেন্ট বলো। আইস ওয়াটার ইমার্শন, কোল্ড ওয়াটার ইমার্শন, হোয়াইট টাওয়েল, ইভাপোরেটিভ। ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে রিমুভাল ফ্রম দ্য সোর্স। ভেরি গুড। তাহলে আমি একটু বলি, হ্যাঁ, আমরা যদি পরীক্ষার সময়ের জন্য যদি আইর জন্য রেডি করি, তাহলে আমার নিজস্ব একটা প্রস্তুতি থাকবে যে আমি এইভাবে যে কোনো ইমার্জেন্সির প্রথমে হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কিন্তু স্টেপ বাই স্টেপ হয়। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কিন্তু হ্যাফাজার্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হয় না। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট যদি আমরা হ্যাফাজার্ড দিই, তাহলে পেশেন্টের আউটকাম খুবই খারাপ হবে। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট শুড বি স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথম স্টেপ হচ্ছে রিমুভ পেশেন্ট ফ্রম দ্য হিট সোর্স। তাহলে ওই ধান ক্ষেতের কাছে যদি কোনো একজন ডাক্তার থাকতো, অথবা কোনো একজন হেলথ ওয়ার্কার থাকতো, অথবা কোনো একজন এডুকেটেড পিপল থাকতো, এডুকেটেড ইন দ্য সেন্স অফ এডুকেশন রিগার্ডিং দ্য হিট রিলেটেড ইলনেস, তাহলে প্রথম কাজ হচ্ছে ওকে ওখান থেকে হিট থেকে রিমুভ করা, 1 নাম্বার। তারপর 2 নাম্বার, আর এমার্জেন্সিতে যদি আসে, তাহলে আমার এমার্জেন্সিতে তো আমি হিট থেকে রিমুভ করেই নিয়ে আসছি। এখন এমার্জেন্সিতে মেইনটেনেন্স অফ এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন, এবিসি আগে দেখবো। যে কোনো এমার্জেন্সি পেশেন্টের প্রথম কথা হচ্ছে এবিসি, কারণ এই পেশেন্ট দেখা গেল কনভালশন হয়েছে, টাং ফল ব্যাক হয়ে পেশেন্টের রেসপিরেশন বন্ধ হয়ে মরে গেল, তাহলে এই পেশেন্টের কনভালশন হয়েছে, পেশেন্টকে আমার রিকভারি পজিশনে রাখতে হবে, এবিসি দেখতে হবে। তারপরে পেশেন্ট মে নিড এসডি অর আইসিইউ সাপোর্ট, rapid cooling with ice water or আমি এর আগে প্রথম যে স্টুডেন্টটা আমাকে বললো যে হচ্ছে আইসিইউ অথবা এইচডিইউ, বাবা তোমাকে আমি একটা কথা বলি, তুমি খুব ভালো করে এই কথাটা মনে রাখবা, যে কোনো ইমার্জেন্সি রোগী তুমি যদি আইসিইউ এইচডিইউ বলো শুরুতে, তাহলে এই পেশেন্টটা তোমার আইসিইউ এইচডিইউ নিতে নিতে পেশেন্টটা মারা যাবে। তাহলে প্রথম কি ইমার্জেন্সি হচ্ছে রিসাসিটেশন এট দ্য পয়েন্ট অফ ইন্টারভেনশন। তুমি ইএমও, তুমি এমার্জেন্সিতে আছো, তুমি এই রুগীটাকে কি এখন আইসিইউ এ শিফট করবা টেম্পারেচার না কমায়? তাহলে এটা কখনো বলবা না। এমার্জেন্সি ম্যানেজমেন্টে আগে পেশেন্টকে রিসাসিটেট করবা, রিসাসিটেট করে যখন অ্যাডমিশনের প্রশ্ন আসবে যে এখন তুমি কোথায় অ্যাডমিশন দিবা, তখন তুমি বলতে পারো পেশেন্ট ইট ইজ বেটার টু ম্যানেজ দ্য পেশেন্ট ইন আইসিইউ অর এইচডিইউ। কিন্তু তুমি রুগীটা পাওয়ার সাথে সাথে যদি বলো ম্যানেজমেন্ট ইন আইসিইউ, তার মানে হচ্ছে পেশেন্টটা মারা যাওয়া তুমি পোটেনশিয়েট করলা। ম্যাডাম একটা কোশ্চেন একটু ছিল, রিটেনে যদি এরকম কোশ্চেন আসে তাহলে কি একই ওয়েতে লিখবো কিনা রিটেনে? একই ওয়েতে, যে কোনো এমার্জেন্সি সিচুয়েশন হতে রিসাসিটেশন। আফটার রিসাসিটেশন, when patient becomes stabilized, then I will shift the patient to HDU, ICU or inpatient department. প্রথম কথা হচ্ছে রিসাসিটেশন। এমার্জেন্সি মানে হচ্ছে রিসাসিটেশন। রোগীর অক্সিজেন স্যাচুরেশন, সাপোজ অক্সিজেন স্যাচুরেশন 84, তুমি কি জানো যে এই রোগীটাকে তুমি যদি এমার্জেন্সিতে অক্সিজেন দাও অক্সিজেন স্যাচুরেশন বাড়বে না? তুমি কি এই অক্সিজেন দেখে সাথে সাথে বলবে একে আইসিইউ অথবা এইচডিইউ নিয়ে যাও, তুমি অক্সিজেন দিবা না। কাজে যে কোনো এমার্জেন্সি প্রথম কথা হচ্ছে রিসাসিটেশন। এখন এরপরে বলো এই পেশেন্টকে এবিসি করছে, এরপরে কি? কুলিং, র‍্যাপিড কুলিং উইথ আইস ওয়াটার। এখন এই র‍্যাপিড কুলিং এর প্রসেসগুলো আমাকে বলো, কি কি র‍্যাপিড কুলিং কিভাবে করবা?
applying ice or immersing in ice water, cooling আচ্ছা, blanket. প্রথম কথা হচ্ছে না অ্যাপ্লাই আইস, তাহলে ইমার্শন ইন আইস ওয়াটারের ফ্যাসিলিটি সব জায়গায় থাকবে না। তাহলে আমরা কি কি করতে পারি? প্রথম কুলিং এর জন্য কি কি করতে পারি? একটা হচ্ছে আইস প্যাক অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে With towel, ice pack in the আইস প্যাক কোথায় কোথায় দিবে? groin and axilla. মানে নেক এবং স্কাল, যেখানে হচ্ছে সার্কুলেশন সবচেয়ে বেশি। 2 নাম্বার কি করতে পারে? তুমি ওয়াটার দিয়ে স্প্রেইং, ওয়াটার স্প্রে। আইস ওয়াটারে ইমার্শন সবসময় সব জায়গায় পসিবল হবে না। তারপরে এরপরে কুলিং এর পরে আর কি কি করবা? কোল্ড স্যালাইন ইনফিউশন দেওয়া যেতে পারে। কোল্ড স্যালাইন ইনফিউশন দেওয়া যেতে পারে। একটা চ্যানেল ওপেন করবা না? চ্যানেল ওপেন করবো। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার পারি। আচ্ছা, আমি একটু দেখাতে চাই তোমাকে, একটু দেখো ক্লিনিক্যাল ফিচার কি কি থাকবে। কোর বডি টেম্পারেচার 40 থাকবে, হট ড্রাই স্কিন, সাইন অফ সিএনএস ডিসফাংশন তোমরা বলে ফেলছো। এর সাথে হচ্ছে আদার লেট ফাইন্ডিং কি কি থাকে, কমপ্লিকেশন কি কি হয়, তো কমপ্লিকেশনটা শুনি। মাল্টি অর্গান ফেলিয়ার হতে পারে ম্যাম। মাল্টি অর্গান ফেলিয়ার ফিচার রhabdomyolysis AKI রhabdomyolysis হলে ইউরিন কি রকম হবে? ইউরিন কালারটা দেখতে হবে, ইউরিন আউটপুট কিরকম আছে দেখতে হবে, ব্রাউন ইউরিন হচ্ছে কিনা দেখতে হবে, অ্যানহাইড্রোসিস থাকবে, কোয়াগুলোপ্যাথি, মাল্টি অর্গান ফেলিয়ার, টেকিকার্ডিয়া থাকতে পারে, হাইপোটেনশন প্লাস মাইনাস, সোয়েটিং অ্যাবসেন্ট। ম্যানেজমেন্ট কি? মুভ দ্য পেশেন্ট টু কুল এনভায়রনমেন্ট। প্রথম কথায় যে রিমুভ ফ্রম সোর্স, ম্যানেজ এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, র্যাপিড কুলিং উইথ কোল্ড ওয়াটার, আইস ওয়াটার ইমার্শন আর আদার মিস। আইস ওয়াটার ইমার্শনটা আইওই তে বললে পরে বলবা। অ্যাডমিনিস্টার আইভি রিহাইড্রেশন, চ্যানেল ওপেন করলাম। এর সাথে কি কি থাকবে দাঁড়াও তোমাকে অন্য একটা এই জাস্ট এটা একটু দেখি আমরা। হ্যাঁ, প্রাইমারি ট্রায়াজে কি করব? কনফার্ম করব হিট স্ট্রোক, অ্যাসেস এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, আইভি এক্সেস দিব, ইমার্জেন্সি ইনভেস্টিগেশন পাঠাবো। কি কি ইনভেস্টিগেশন পাঠাবো? CBC, serum electrolyte, blood glucose, serum creatinine, blood sugar, CPK, lactate, আর electrolytes, ABG, liver function, ABG। তাহলে এখন প্রোভাইড ডেফিনিটিভ এয়ারওয়ে প্রোটেকশন ইফ নেসেসারি, এটা বলছি। এখন হচ্ছে রিমুভ ক্লথিং হোয়াইল প্রোটেক্টিং পেশেন্ট ডিগনিটি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মনে করো পেশেন্ট একটা ভারী কাপড় পরে আছে, তাহলে আমরা কাপড়টাকে রিমুভ করবো যতটুকু কমানো যায়। কাভার উইথ ওয়েট ক্লথ, শিট, স্প্রে, কুল ওয়াটার। কাজে একটা কাপড় দিয়ে তাকে ঢেকে দিয়ে সে কাপড়টা ভিজাই দিয়ে ওখানে কুল ওয়াটার দিতে পারি। আইস প্যাক ওভার হেড, নেক, গ্রয়েন অ্যান্ড এক্সিলারি রিজিয়ন। ইউজ মিন্ট ফ্যান আর ইভাপোরেটিভ মেথড, মানে ইভাপোরেটিভ কুলিং। যদি একটা ফ্যান থাকে তুমি যদি গায়ের উপরে একটা কাপড় দিয়ে ওই কাপড়টা ভিজায় দাও এবং ফ্যানটা ছেড়ে দাও, তাহলে কি হবে? এভাপোরেটিভ কুলিং হবে। তারপর ট্যাপিড স্পঞ্জিং, কোল ব্ল্যাঙ্কেট অ্যাভেলেবেল, আমাদের নাই কুল ব্ল্যাঙ্কেট। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে এতটুকু মেথড দিয়ে আমি টেম্পারেচার কতটুকু কমাবো। এই যে দেখো, কোর টেম্পারেচার, অ্যাগ্রেসিভ কুলিং দ্য পেশেন্ট টু দ্য কোর টেম্পারেচার 39 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি 39 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামাবা না, কারণ ইন দ্যাট কেস পেশেন্ট ক্যান ডেভেলপ হাইপোথার্মিয়া। তাহলে তারপরে আমি টেম্পারেচার কমায় তারপরে আমি পেশেন্টকে এখন শিফট করব। কোথায় শিফট করব? যদি দেখি ফিচার অফ মাল্টি অর্গান ফেইলার আছে, আমি আইসিইউ অথবা এইচডিইউ এ দিতে পারি, আদারওয়াইজ আমি ওয়ার্ডেও রাখতে পারি। এখন এর সাথে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি প্যারাসিটামল অথবা এনএসএআইডি, কখনো যেন জ্বর মনে করে প্যারাসিটামল অথবা এনএসএআইডি না দিই। এখানে প্যারাসিটামল দিতে নিষেধ করছি কেন? রোল নেই, মানে রোল নাই কেন? এখানে হাইপোথ্যালামাস না, রিলিভার ফেলারকে অ্যাগ্রাভেট করে না। প্রথম কথা হচ্ছে এখানে প্যারাসিটামলের রোল নাই, কারণ প্যারাসিটামল কাজ করে কখন? যখন আমার হাইপোথ্যালামাস মেডিয়েটেড টেম্পারেচার কমায়, পাইরোজেনের উপরে কাজ করে। এখানে হাইপোথ্যালামাস নন ফাংশনিং, কাজে এখানে আমরা প্যারাসিটামল অথবা এনএসএআইডি কখনো দিব না। আমার একটা ট্রেনি বলছিল যে ও হচ্ছে কুল আইভি স্যালাইন দিতে চায়, কোল্ড আইভি স্যালাইন দেওয়া যায়। ইভেন আমি গ্যাস্ট্রিক লাভার দিতে পারি কোল্ড স্যালাইন দিয়ে। এরপরে কি ক্লোজ মনিটরিং অফ দ্য ফলোইং পেশেন্টটাকে দিলা ম্যানেজমেন্ট।
যদি ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে দেয় তাহলে তোমার মনিটরিং এর প্রশ্ন আছে। তাহলে কি কি মনিটরিং করবো? টেম্পারেচার দেখবো এভরি 15 to 30 minutes, ডু নট ওভার কারেক্ট লেস দেন 38 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাইটালস দেখবো, বিপি, হার্ট রেট, অক্সিজেন স্যাচুরেশন, ওয়াচ ফর অল্টার্ড কার্ডিয়াক রিদম, কারণ আমরা জানি এটা যা যা কমপ্লিকেশন হয় মাল্টি অর্গান ফেলার ইনভলভিং হার্ট অলসো। হার্টে কি হতে পারে? অ্যারিথমিয়া হতে পারে, কাজে আমি ইসিজি অথবা মনিটরে দেখবো অ্যারিথমিয়া আছে কিনা। জিসিএস টা দেখবো, লুক আউট ফর কমপ্লিকেশন অফ ট্রিটমেন্ট, কি কি হতে পারে। আমি ফ্লুইড দেওয়ার জন্য ওর হচ্ছে পালমোনারি ইডিমা হতে পারে অথবা হাইপোথার্মিয়া আছে কিনা এটা দেখবো। সিজার যদি থাকে, সিজার কি দিয়ে ট্রিটমেন্ট করব? বেনজোডায়াজিপিন। তোমরা এমার্জেন্সি ম্যানেজমেন্টে সিজার ডিসঅর্ডারটা পড়ে নিবা, যে কনভালশন। একটা পেশেন্ট যদি কনভালশন নিয়ে আসে তাহলে তাকে আমি কিভাবে ম্যানেজ করব। এমার্জেন্সি ইভ্যালুয়েশনও হতে পারে, এমার্জেন্সি ম্যানেজমেন্টও হতে পারে। আর হচ্ছে সিজার থাকলে কি করব? বেনজোডায়াজিপিন, লরাজিপাম ইউজ করা হয়। লুক ফর দ্য সাইন অফ কোয়াগুলোপ্যাথি দেখবো, আর এবিডি দেখবো, মেটাবলিক অ্যাসিডোসিস আছে কিনা। সিটি ব্রেন করতে পারি কেন? কারণ এদের দেখা যায় অনেক সময় রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার হয়। যদি দেখা যায় যে রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের ফিচার আছে তাহলে আমরা সিটি ব্রেন করতে পারি। আর হচ্ছে কো ম্যানেজমেন্ট, যদি অন্য কোনো কোমরবিডিটি ওদের থাকে সেটাও লাগতে পারে, অথবা যদি মাল্টি অর্গান ফেলিয়ার হয় মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমার যেতে পারে। আর তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা থাকে, সারোগেট যারা থাকে, তাদের প্রপার কাউন্সিলিং অফ দ্য পেশেন্ট। এই হচ্ছে এই পর্যন্তই শেষ। এই হিট রিলেটেড ইলনেসটা লাস্টে একটু দেখালাম, বিকজ হিট রিলেটেড ইলনেস এবার খুবই ইম্পর্টেন্ট এই সেন্সে, কারণ এবার আমাদের টোটাল কত ডেথ হয়েছে হিট রিলেটেড ইলনেসে? 40+ মেবি। 40+, রাইট, 40+। কাজে এবার কোনো না কোনো পর্যায়ে আমার ধারণা হিট রিলেটেড ইলনেস রিলেটেড একটা কিছু আসবে পরীক্ষার, কোনো না কোনো জায়গায় হিট রিলেটেড ইলনেস আসার কথা। কাজে হিট রিলেটেড ইলনেসটা একটু ভালো করে পড়ে রেখো। থ্যাংক ইউ ম্যাম, ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন কোনো প্রশ্ন আছে কিনা? মানে আমি আমার মতো করে আমার এক্সপেরিয়েন্স দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তবে আজকে যারা আছে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে যখন পরীক্ষার যে স্টেশনটাতে ঢুকবে স্টেশনটাতে মাথায় নিয়ে যাবা যে এটা এই স্টেশন, আমাকে এইভাবে আনসার করতে হইতে পারে। কয়েকদিন প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। জাস্ট কারণ এফসিপিএস পরীক্ষা যে স্টুডেন্টরা দেয় ওদের নলেজ খুবই ভালো থাকে, জাস্ট প্রপারলি কোঅর্ডিনেট করতে পারলে আমি মনে করি আর কোথাও কোনো প্রবলেম হবে না। বেস্ট অফ লাক ফর অল। যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কি বলবো এটাকে, মানে কোনো সাজেশনস। ম্যাডাম একটা সাজেশন চাচ্ছি জি ম্যাডাম। ডেফিনেটলি বলো। স্টেশনগুলিতে কতক্ষণ সময় পাওয়া যায় ম্যাডাম? 5 মিনিট। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের হচ্ছে একটা স্টুডেন্ট আমাকে একটা কথা বললো যে একটা সাজেশন চাচ্ছিলাম। বাবা, এফসিপিএস পরীক্ষায় কখনো সাজেশন হয়? এটা কি হওয়া উচিত? কখনোই হওয়া উচিত না। তুমি যদি কমন সেন্স অ্যাপ্লাই করো যে আমি একজন ডাক্তার হতে চাচ্ছি, পোস্ট গ্রাজুয়েট ডাক্তার, যার উপর বাংলাদেশের আপামর জনতার স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব আমি নিতে চাই, কারণ আমি পোস্ট গ্রাজুয়েশন আমার সবকিছুর উপরে এটা আজকে ক্লাসের পার্ট না, কিন্তু আমি খুব মানে ফিল করি যে আমার স্টুডেন্টদেরকে জানানো উচিত। সেটা হচ্ছে আমি যখন ক্লিনিক্যাল পরীক্ষাগুলি নিই আমি খুব ডিসহার্টেন্ড হই আমার স্টুডেন্টদের উপরে। মানে মানে ট্রেনিং, আমরা মনে করি ট্রেনিং তো হচ্ছে খুবই একটা স্ট্যান্ডার্ড ট্রেনিং হওয়া উচিত পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায়, কিন্তু তোমাদের ক্লিনিক্যাল ম্যাচুরিটিটা খুব কম। এই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা এইটা কখনো চিন্তা করবা না যে আমি আগে রিটেনের পড়া শেষ করি, রিটেনের পড়া শেষ করে তারপর ক্লিনিক্যাল পড়বো। রিটেনও না ক্লিনিক্যালও না, তোমার কাজ হচ্ছে ওয়ার্ডের কেসগুলিকে খুব ভালো করে পড়া, ক্লিনিক্যাল এক্সপার্টিস অ্যাচিভ করা। ক্লিনিক্যাল এক্সপার্টিস যদি তোমার ভালো থাকে তাহলে তুমি রিটেনও ভালো আনসার করতে পারবা, তাহলে তোমাদের ক্লিনিক্যাল পরীক্ষাগুলি খুব ভালো হবে, ওভারঅল রেজাল্ট ভালো হবে। থ্যাংক ইউ অল ফর ইউর নাইস প্রেজেন্স। খুবই ইন্টারেক্টিভ সেশনটা, আমি এটা পছন্দ করি। আমি যখনই একটু ক্লাস নিই ওদের সাথে আমি সবসময় চাই যে এটা একটা ইন্টারেক্টিভ সেশন হোক। বেস্ট অফ লাক সবার জন্য। আমি সবসময় আছি, যে কোনো সমস্যা
ব্যক্তিগত পর্যায়ে আমার সাথে যোগাযোগ করতে পারো, মেডেক্সেল এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি সবসময় চেষ্টা করব তোমাদের অ্যাটলিস্ট সমস্যাগুলোর সলিউশন দেওয়ার জন্য। You should take more classes preferably. থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে বিশাল আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে যে একটা সময় দিয়েছেন। না এটা তো বলার অপেক্ষা রাখে না, এই ইন্টারঅ্যাক্টিভ ক্লাসটা দরকার ছিল সবার, বিশেষ করে আইইউএ যেহেতু নতুন সংস্করণ, ফলে অনেকের কনফিউশন থাকে, অনেকের ইয়া থাকে। এটা আমার মনে হয় একটা বিশাল ডিসকাশন হওয়াতে সবার একটা অন্তত ভালো একটা আইডিয়া হলো। আর যারা উপস্থিত ছিল তাদেরকে ধন্যবাদ সেশনটাকে ইন্টারঅ্যাক্টিভ করে তোলার জন্য। আমাদের নেক্সট ক্লাস কবে হবে? এটা শিডিউল দিয়ে দিবে, সবগুলো শিডিউলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ইয়াতে ফেসবুকে দিয়ে দিবে সবকিছু, কবে ক্লাস কোনটা। 17 তারিখে একটা ক্লাস আছে, আগামীকাল ক্লাস আছে। হ্যাঁ 17 তারিখে একটা ক্লাস আছে ওয়াদুদ স্যারের সাথে, আগামীকালও একটা ক্লাস আছে। এগুলো যথাসময়ে আপনাদেরকে জানা দেওয়া হবে। আর নুবিস্তা আমাদেরকে টেকনিক্যাল হেল্পটা করে, এর জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ অনেক রাত হলো, সবাই মোটামুটি ইয়া করেন। শুভরাত্রি। Thank you, নুবিস্তা, for give us support. Thank you all the students. Thank you very much. Okay, Khuda Hafiz. Thank you.